আলাইকুম, মানুষ পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গেস্ট হচ্ছে আসিফ নেওয়াজ ভাই। পার্সোনালি আসিফ ভাইকে আমি অনেক দিন থেকে চিনি। ওনার লাইফের স্টোরিটা আমি জানি খুবই খুবই ইন্টারেস্টিং, একটা মুভির থেকে কোনো অংশ কম না। এই জন্য আমি আমার পডকাস্ট শুরু করার পর থেকেই চিন্তা করতেছিলাম যে আসিফ ভাইকে আনতে হবে আমার পডকাস্টে। তো ফাইনালি ওনার সময় পাওয়া গেছে। তাহলে আমি পেছাল না করে আসিফ ভাইয়ের কাছেই চলে যাই। ভাই, আপনি যদি আপনার পরিচয় দিতেন। আসিফ নেওয়াজ কে? আসিফ নেওয়াজ বলবো না আসিফ শাহ বলবো? হ্যাঁ, দেখেন যেটা ভালো মনে করেন আর কি। আসিফ শাহ এটাও কম পরিচিত, মানে এটাও বেশ পরিচিত। যেমন বর্তমানে যেখানে কাজ করি, জিতুকে তো মনে হয় চেনেন। ও হ্যাঁ। এখানে ওর ওখানে কাজ করি, তো ও হচ্ছে আমাকে ইমেল অ্যাড্রেস ওই আসিফ শাহ হিসেবেই বানাই দিচ্ছে আমার বলার আগে আর কি, যদিও সে কিন্তু আসিফ শাহ হওয়ার আগে থেকে আমার পরিচিত। এনিওয়ে, যেটা ভালো মনে করেন আর কি। তো আমার পরিচয় দেওয়াটা অনেক কঠিন একটা প্রশ্ন, এটাই মনে হয় সবচেয়ে কঠিন প্রশ্ন, যে কোনটা বলবো আর কি। প্রথমত বেশ কয়েকটা পরিচয় আছে, তারপর নিজের কথা বলাটাও একটু কঠিন। তা আমি যেটা নর্মালি বলে থাকি সেটা হচ্ছে যে আমি মোহাম্মদ আসিফ নেওয়াজ। আমি এই তো কোড টোড লিখি। মানে এখানে একটা সমস্যা আছে, মানে যত দিন যাচ্ছে ততদিন মনে হয় যে আমার অভিজ্ঞতা আসলে তত কম। যে যখন ইনিশিয়ালি নিজের অভিজ্ঞতাটাকে আরো বড় করে ফোকাস করতে ইচ্ছা করতো। তো যাই হোক, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। আর আম, থাকি তুরস্কে। আগে ছিলাম জার্মানিতে, তার আগে ছিলাম বাংলাদেশে। আর এই তো, আর কি বলবো। গাড়ি চালাইতে পছন্দ করি, আগে বাইক চালাইতে পছন্দ করতাম। ওরে ভাই, এই হলো পরিচয়। আসিফ ভাইয়ের পিছনে উঠলে উনি এমন টানটা দিত। আমি ভাই প্রথমবার যেদিন আপনার পিছনে উঠছি আমার মনে আছে, ওই যে সকালে নাস্তা, ও হ্যাঁ, ওই যে বসুন্ধরা মর্নিং আসছে উইথ, হ্যাঁ হ্যাঁ, ওর ভাইয়ের সাথে। আমরা একটা গ্রুপ বানাইছিলাম মর্নিং উইথ পরোটা। আমরা মর্নিং ওই উইথ আসিফ ভাইয়ের পরোটা। সময় ডিউটিতে থাকতেন অ্যামেজিং না? টাইম, অ্যামেজিং টাইম। হ্যাঁ, ওই দিন আপনার সাথে প্রথম দেখা। আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে আসিফ ভাই, ফোন দিয়ে বলে, ভাই বের হন আপনার বাসার সামনে। তো বেরিয়েছি, দেখি যে মোটরসাইকেল, এই বড় মোটরসাইকেল, এই একটা লোক বসে আছে। আহ, বলতেছে উঠেন, পিছনে উঠেন। আমার তখনও ঘুমও ভাঙে না, আমি অর্ধেক ঘুমালার চোখ নিয়ে কেবল উঠছি, এমন টানটা দিছে আসিফ ভাই। তারপর ঘুম আমার ভেঙে মনে গেছে আছে না? ভাই। হ্যাঁ, তারপর ঘুম ঘুম, ভেঙে গেছে। আরে ভাই, জিও, জানের ভয় থাকলে ঘুম থাকে নাকি মানুষের? হ্যাঁ, এখন তো আমিও ভয় পাই, এই জন্য আমি কারোর মোটরসাইকেলের পিছনে উঠি না তো। সবাই দেশে আসার কথা শুনলে পারলে মোটরসাইকেল নিয়ে আমার বাসার সামনে ওয়েট করে, সবাই প্রতিশোধ নিবে, বিশেষ করে মেহেদী ভাই। আমি বলছি ভাই মাফ করেন। আসিফ ভাই যেটা হয়েছে, উনি প্রচন্ড হাম্বল ভাবে নিজেকে পরিচয় করায় দিছে। ওনার আরো অনেকগুলো পরিচয় আছে যেটা আমরা আস্তে আস্তে জানবো ডিসকাশনের সাথে। তো আসিফ ভাই, আজকে ধরেন আমরা যে আসিফ নেওয়াজকে দেখতেছি, সেই আসিফ নেওয়াজের এই পর্যায়ে আসার কাহিনীটা কেমন ছিল? প্রথমত জেদ একটা ব্যাপার আর কি। তবে এটা এক্সপ্লেইন করা একটু কঠিন, কারণ আমার আশেপাশের লোকজন অনেকে অফেন্ডেড ফিল করতে পারে। আমি চাই না তারা ইয়া করুক, অবশ্য আমি এটাকে একটু ব্লেসিং হিসেবেই নেই। আহ, জেদের ব্যাপারটা বলতেছি এই জন্য। আর ধরেন, প্রথমত ছোটবেলায় যখন এইট এইটে পড়ি মনে হয়, তখন একটা কম্পিউটার কোর্স করছিল। তো স্বাভাবিকভাবে কম্পিউটার কোর্স, কম্পিউটার গেম টেম খেলা এগুলো নিয়ে বেশি আগ্রহ ছিল। তো এরপরে নাইনে ওঠার পরে সম্ভবত আব্বা তখন অগ্রণী ব্যাংকে চাকরি করতো। মানে এখন তো রিটায়ার্ড হয়েছে। তো ইন্টারনেটে কোনোদিন ভুল করে, মানে অভ্র দিয়ে একদিন অভ্র দিয়ে লেখার একটা চেষ্টা করতেছিলাম, কারণ আমাকে কেউ একজন বলছিল হুম। যে এখনকার পোলাপান নাকি ইন্টারনেটে অভ্র দিয়ে লেখে, বিজয় টিজয় এগুলো নাকি চলে না। এবং আমার বাংলা হ্যাঁ। লেখার স্পিড খুবই ভালো ছিল। তখন আমাদের এই অভ্রতে আমি একটু লেখার চেষ্টা করলাম, তো কি যেন ভুল করে গুগলে, একদিন গুগলে যে বাংলায় সার্চ করা যায় এটাই জানতাম না। তো আমি ভুল করে কিবোর্ড সুইচ করতে ভুলে গেছি এবং বাংলায় কিছু একটা আচ্ছা। উল্টাপাল্টা জিবলিশ কিছু একটা লিখছি। বাট ইট ব্রট আস ব্রট সাম সার্চ রেজাল্ট। ওখানে রংমহল বা প্রজন্ম কিছু একটা আসছে। কি ব্যাপার, বাংলায় পড়াম আমাদের। কন্টেন্ট ইন্টারেস্টিং তো। বাংলায় তখন একমাত্র নিউজ পেপার ছাড়া আর কিছু যে থাকতে পারে এটা তো আসলে আমাদের কারো মাথায় ছিল না। তো আচ্ছা। তখন ওখান থেকে পাইলাম একটা কমিউনিটির সাথে ইয়া হইলাম আর কি, অ্যাড হইলাম আর কি। তো সেটার নাম ছিল রংমহল। রংমহল থেকে জানলাম যে প্রজন্ম নামে আরেকটা কমিউনিটি আছে, যেটা আসলে মোটামুটি লিডিং কমিউনিটি দ্যাট টাইম। তো প্রজন্ম এখানে পড়াম। থেকে কমিউনিটির সাথে যুক্ত হওয়া এবং ওখান থেকে একটা নতুন জানালা দরজা খুলে যাওয়া আমার সামনে। এর আগে শুধু ইন্টারনেটে সার্চ করে শুধু সফটওয়্যার ডাউনলোড করতাম। ও আচ্ছা, আব্বার কথা বলতেছিলাম। আব্বার মানে তখন তো ইন্টারনেট অনেক এক্সপেন্সিভ, এটা তো ইউজ করা খুবই কঠিন। তা আব্বাকে হ্যাঁ। বলতাম তুমি তোমার ব্যাংকের মডেমটা একটু রাতে নিয়ে আইসো,
ছুটির দিনে একটু নিয়ে আইসো, আমি একটু ইউজ করবো। তখন জিপির, জিপির মডেল, হ্যাঁ, P1 না P2 প্যাকেজটা ইউজ করা হইতো ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে দেওয়া হয়েছিল। ইডিজি কারণ তখন, পি2। হ্যাঁ, মানিগ্রামের ইয়ে না হইতো তখন, হচ্ছে ওই 5 জিবির লিমিটটা ছিল না, তখন আনলিমিটেড ছিল, লিটারাল আচ্ছা, আনলিমিটেড ছিল। তো ওই শনি শুক্রবার শনিবারে হচ্ছে যা পারে ডাউনলোড করে রাখতাম আর কি। তো যাই হোক, এরপরে যখন এই প্রজনন ফোরামের খোঁজ পেয়ে গেলাম, এখন ইয়া হচ্ছে যে ছুটির দিনে যত কিছু আর্টিকেল পারি কপি করে পেস্ট করে রাখা ওয়ার্ডে, এরপরে পড়তে হবে, বাকি সপ্তাহ ধরে পড়বো আর কি। তো এইগুলো করতে করতে রাত জাগার অভ্যাস হয়ে গেল, কারণ ওই শুক্রবার শনিবারের পরে আব্বা নর্মাল দিনও রাতে এনে দিত আর কি। তা আমি ওই মডেমটা নিয়ে একটু ইয়া টিয়া করতাম। তো এগুলো করতে করতে রাত জাগা হইতো বেশি। তো আমার মোটামুটি এলাকার একদল লোক মনে করলো যে আমি নেশা টেশা করি। কারণ আমি হচ্ছে দুপুর 12টার দিকে, চিন্তা ভাই এই সময় অনেক স্কিনিও ছিলেন। আরো স্কিনি ছিলাম অফকোর্স, ওজন ছিল মনে হয় 46 কেজির মতো। তো অনেক আগের কথা। তো তো আচ্ছা, দোকানে যখন, আমাদের এলাকায় একজন আমার ফ্রেন্ড আছে যে যে আসলে লিটারালি নেশা টেশা করে আর কি। তো আমি ওই দোকানে যে দেখা যেত যে 12টার দিকে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে ওই দোকানে যায় একটা, মানে গরমের দিনে একটা কোল্ড ড্রিঙ্কস খাইতাম আর কি, একটা কোক পেপসি সেভেন আপ কিছু একটা খাইতাম। তো ওই আঙ্কেল জিজ্ঞেস করলো, তাকায় টাকায় দেখলো, দেখে কিছু একটা, মানে কি অবস্থা কি, এরকম দেখাচ্ছে কেন আঙ্কেল, মাত্র ঘুম থেকে উঠছি তো। তো উনি ব্যাপারটা ভালোভাবে নিল না, এত দেরি করে কেন ঘুম থেকে উঠছে, নিশ্চয়ই রাত জেগে নেশা টেশা করছে আর কি। তো ওই সেই আচ্ছা, হুজুর আর চোরের গল্পের মতো অবস্থা। তো উনি লাস্টে আমার সেই ফ্রেন্ডকে বলছে, না না সরি, আমার ওই ফ্রেন্ড তখন দেশে থাকে না, ফ্রেন্ডের ফ্রেন্ডকে বলছে যে, আচ্ছা সাদ কি কোনো নেশা টেশা করে? না আঙ্কেল, কি বলেন, ও তো নেশা টেশা করে না। কই, তাহলে এরকম দেখালো কি জন্য? তো রাত জেগে পড়াশোনা করে তো এই জন্য এরকম আর কি। ও আচ্ছা। তো যাই হোক, তখন এলাকায় আমার বন্ধু বান্ধব আমাকে একটু পাগল বলেই ডাকাডাকি করতো আর কি, আড়ালে। তো এরপরে যখন দু একজন কম্পিউটার কিনলো, আমি তো মোটামুটি প্রথম দিকে কম্পিউটার কিনছি, কিন্তু দু একজন যখন কম্পিউটার কিনলো, এরপর তারা সঠিক প্রয়োজনীয়তাটা উপভোগ করতে, মানে উপলব্ধি করলো আর কি। ডাক পড়তো আমার। তো এরপর তারা চিন্তা করলো যে এরকম উপকারী বস্তুকে তো আর পাগল বলে ডাকা যায় না, তো তারা নতুন একটা নাম দিল, এটার নাম ছিল ওস্তাদ। এই ওস্তাদ। কিছুদিন আগে আমি কথা বলছি এলাকার ফ্রেন্ডের সামনে, ওরা আমাকে কেউ নাম ধরে ডাকে নাই, ওস্তাদ বলেই ডাকতেছে সেই। এখনো ওস্তাদ বলে ডাকে? এখনো বলে, হ্যাঁ, এলাকায় গেলে আচ্ছা, এখনো বলে, আমি খুব এনজয় করি আর কি ব্যাপারটা। তো যাই হোক, এটা আর কি একটু ড্রামাটিক বা আমার একটু হৃদয় ছোঁয়া ঘটনা, এই জন্য বললাম আর কি। বাট তখন এরপর ইন্টারনেটে আমি ওই অনেক সময় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করার খোঁজ খবর দেখতাম। তো ওগুলা দেখতে দেখতে ভাবলাম যে কি করা যায়, তো বুঝলাম যে প্রোগ্রামিং এটা আমার দ্বারা হবে না, এ দুনিয়ার কঠিন কাজ, এটা সম্ভব না আর কি। যদিও ভিজুয়াল বেসিকে তখন 2-3 লাইন কোড লিখছি এক সময়, ক্লাস 9-এই, হ্যাঁ ওই দিককার সময়। তো এখন যেটার কথা বলছি এটা এসএসসির পরে। এরপরে আমি চিন্তা করলাম তো ফটোশপ মোটামুটি পারি, এটা একটু যদি শেখা যায়, ইলাস্ট্রেটর যদি একটু শেখা যায়, তাহলে মনে হয় এটা দিয়ে কিছু একটা করা যাবে। তখন ক্লিপিং পাথ করতাম ইলাস্ট্রেটরে, ওই রাস্টার ইমেজকে ভেক্টর বানাইতাম ক্লিপিং পাথ করে, আচ্ছা, মোটামুটি ভালো ক্লিপিং পাথ করতাম। তো তখন আমার ঢাকাতে পড়তে আসার সময় হয়ে গেল, ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম যে ঢাকাতে তো চলতে পারবো না, আব্বা তো আসলে অত টাকা দিতে পারবে না, তো আমার একটা অল্টারনেটিভ কিছু একটা লাগবে। লাকিলি একটা কাজ পেয়ে গেলাম, $3 পার আওয়ার, কানাডিয়ান একজন ক্লায়েন্ট। মজার ব্যাপারে ক্লায়েন্টের সাথে এখন আমার যোগাযোগ আছে, আমি মাঝে মধ্যে ওর সাথে হাই হ্যালো করি। ও আমাকে নিয়ে খুবই ইন্সপায়ার্ড, এবং ও মাঝে মধ্যে আমাকে পার্সোনাল কোশ্চেন করে যে আমার ওয়াইফ জানতে চাইছে যে তুমি এখন কি করো, কোথায় থাকো, তোমার কারেন্ট ইনকাম কত। বা একবারে শোনে, মানে পুরো ফ্রেন্ডের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেবাস্টিয়ান ফোর্সিয়ার নাম। তো শোনে আর কি, শোনার পরে খুব উৎসাহ দেয় যে আমি চোখের সামনে একটা মানুষের এভাবে প্রায় জিরো থেকে এরকম উত্থান দেখলাম। আমি এটাতে খুবই উচ্ছ্বসিত ফিল করি, ও আমাকে বলে আর কি। প্রতি বছর আমি মোটামুটি একবার নক দিই তাকে, কানাডা গেলে হয়তো দেখাও করবো। ও হচ্ছে ওই যে আমাদের মিলন ভাই যে স্টেটে থাকে, সম্ভবত ওই স্টেটে থাকে। তো আচ্ছা, যাই হোক, ঢাকা গেলাম, এই কাজ করলাম কিছু, বাবা কিছু টাকা দিত আর বাকি টাকা এখান থেকে ম্যানেজ হতো, এই দিয়ে মোটামুটি চলতেছিল। তখন বলা যায় আমি মনে হয় সবচেয়ে সচ্ছলদেরই একজন ঢাকাতে স্টুডেন্টদের মধ্যে। আমি তখন পার্সোনাল রুম নিয়ে থাকি উত্তরাতে, ভার্সিটিতে যাই আসি, মোটামুটি বেশ ভালোই কাটতেছে। কিন্তু ওই যে পড়ায় মন বসে না, এরকম একটা অবস্থা আর কি। কারণ আমার তো আসলে, আবার এখানে একটা চাহিদাও কম, আমার আসলে অত টাকা পয়সার চাহিদা তো ছিল না, কারণ যেহেতু মোটামুটি একটা ব্যাকআপ ছিল, আমার হয়তো অভাবটা আরেকটু থাকলে আমি একটু ভালো করতে পারতাম। তো এটা গেল আমার গ্রাফিক ডিজাইনে তখন ফ্রিল্যান্সিং করার ক্যারিয়ার অবস্থা। আম, আর আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে জেদের কথাটা যেটা বললাম, বিফোর আই স্টার্ট দিস গ্রাফিক ডিজাইন ওয়ার্ক ইন মার্কেট প্লেসেস, স্পেশালি আই স্টার্ট ইন ওডেস্ক। তখন আপওয়ার্ক ছিল ওডেস্ক।
আম, আমি এগুলো নিয়ে করার সময় বন্ধু মহলে একটা কথা হইতো যে এগুলো শোনাই যায়, যদি পারো দেখাও আর কি। তো কথাটা আচ্ছা, আমাকে আসলে জেদ অনেক বাড়াই দিছিল, কারণ তারা আমার খুব আপন বন্ধু। চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিছেন আর কি হ্যাঁ, তো বিষয়টা। এখনো তারা খুব আপন বন্ধু, কিন্তু এটাতে হেরে গেলে তো ইজ্জত যাবে। আরেকটা ঘটনা সেটা হচ্ছে, হয়তো এই ভিডিওটা সেও দেখবে, বা আমি আমি তাকে কোনো দোষারোপ করতেছি না, সেও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে একদিন আমাকে সে বলল যে তার এক ফ্রেন্ড আছে, সরি তার একজন রিলেটিভ আছে, সে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করছে, বাট তার ওনার একটা কি যেন রোগ হয়, তার হ্যান্ড শেক করে, সে কলম ধরতে পারে না। তো বলতেছে যে সে এরকম প্রোগ্রামার, সে ভালো কলম শেক করার জন্য সে ইয়া করতে পারতেছে না, কোনো জবে সে ঢুকতে পারলো না, সে মোটামুটি মানে একটা আনএমপ্লয়েড লাইফ কাটাচ্ছে বিকজ অফ দিস ল্যাকিংস। তা আমি বললাম উনি ফ্রিল্যান্সিং করে না কেন, এখন তো এটার ভালো ইয়ে আছে, বইয়ের থেকে উনি পাশ করছেন, নিশ্চয়ই ওনার প্রোগ্রামিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। আমার আই ডোন্ট রিমেম্বার যে সে ট্রিপলি ছিল না সিএসসি ছিল, কিন্তু বুয়েটের ট্রিপলি ছেলেপেলেরা খুব ভালো প্রোগ্রামিং জানে, এটাতে কোনো সন্দেহ নাই, বা জানা উচিত। প্রবলেম সলভিং তো ভাই হ্যাঁ, মানে হ্যাঁ, সব ইঞ্জিনিয়ারিং এ ট্রেডিশনালি করছে। তাদের হওয়া উচিত। আর ওখানে চান্স যারা পায় তারা তো স্বাভাবিকভাবে মেধাবীই হবে। ওর সাথে ওইদিন তুমুল ঝগড়া আমার। তার কথা সবাই এটা যদি হতো তাহলে সবাই এটা করতো। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ইয়াং বয়স, এখনো টুকটাক তো বাদানুবাদ লাগেই, মানে তাকে বোঝাই ছাড়বো যে উনি হয়তো সঠিক দিকে ট্রাই করতেছে না জন্য সে আজ আনএমপ্লয়েড হয়ে আছে, একটা মেধার এই নিদারুণ অপচয় কেন হবে। আর তার কথা এটা যদি হইতো তাহলে তো সবাই এটাই করতো। এখন যেহেতু তখন ফ্রিল্যান্সিং টার্মটা ইজ প্রিটি নিউ, আর পাবনার মতো জায়গাতে এটা মানে টোটালি নিউ ওয়ার্ড, স্বাভাবিকভাবেই কারো জানার কথা না। তো সেই দিন মানে এটা যদি হতো সবাই করতো, এটা হয়তেই হবে, না হলে আর মান সম্মান থাকতেছে না বন্ধু মহলে। কারণ যখন ডিবেটটা চলতেছে, আমার উপরে সাধারণত বন্ধু বান্ধব একটু কমই কথা বলতো, একটু রকচটা ছিলাম। তো যেহেতু সবাই চুপ করে আছে, কেউ আমাকে সমর্থন দিল না, আমি জিনিসটাকে ওই পক্ষে মৌন সমর্থন হিসেবেই নিয়েছিলাম। তো সেহেতু আচ্ছা, এটাকে প্রতিষ্ঠিত করা বা ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিংটাকে নেওয়াটাকে আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাট দ্যাট মোমেন্ট। তো এনিওয়ে, ব্যাক টু দ্য ঢাকার জীবন আর কি। তো ঢাকাতে আসলাম, ইয়া হইলো, আহ, কিন্তু ওইটা খুব ভালো ওয়ার্কআউট করবে না যে ইন দ্য ফিউচার, এটা আমি বুঝতে পারছিলাম। গ্রাফিক ডিজাইন আসলে আমার জন্য না, কারণ আমি আইডিয়া নিয়ে আসতে পারি না। যে আইডিয়া নিয়ে আসতে পারে না তার জন্য আসলে এই পেশা না, ডিজাইন ডিজাইন তার জন্য না। তখন জানেন তো মেহেদি ভাই, বাবর ভাই, তাদের সাথে আমার তো খুব ভালো একটা ইয়া ছিল। এর মধ্যে একদিন হচ্ছে আমি রাজু ভাইয়ের অফিসে গেলাম, আমাদের গুরু আর কি, হাংরি কোডার প্রজন্ম ফোনামের প্রতিষ্ঠাতা, সামার লিমিটেডে। এই কোথায় যেন অফিসটা ছিল, গুলশানে মনে হয় অফিসটা ছিল। গুলশান দুই ছিল হ্যাঁ, মনে তো হয়। ওখানে মেহেদি ভাইকে ডাকছে উনি একটা প্রজেক্টের ব্যাপারে। প্রজেক্টটার নাম ছিল স্মার্ট পেয়ার, ওই মোবাইল হচ্ছে জিএসএম অ্যারেনার মতো মোবাইল মোবাইল টোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস কম্পেয়ার করার জন্য। আমি মেহেদি ভাইকে বললাম, ভাই আপনি অবশ্যই আমাকে নিয়ে যাবেন, এই সুযোগে ওর সাথে পরিচয় হতে হবে। তো ওনার সাথে পরিচয় হলাম। পরিচয় টরিচয় হওয়ার পরে মোটামুটি উনি আমাকে বেশ পছন্দ করলেন। ওখানে আরো কয়েকজনের সাথে পরিচয় হলো যারা পরবর্তী নিউজ ক্রেডে গেছিল আর কি, মানে ওই টাইমে ওখানে যারা ছিল বা সামারিনে প্রথম দিকে যারা ছিল তারা তো সবাই পরে স্টার হয়ে গেছে। আমাদের হাসিন ভাইও তো সামারিনেরই লোক ছিল। তো যাই হোক, ওখান থেকে আসলাম, হওয়ার পরে রাজু ভাই একটা স্টার্ট আপ দিবে। সেই স্টার্ট আপে রেইন ভাই নামে একজন ছিল, যিনি কানাডায় থাকে, আপনি তাকে চিনেন, আপনার সম্ভবত হুম। এক্স কলিগ হ্যাঁ, ছিল। হ্যাঁ, তো ইফতেখার রেইন ভাই। ভাই, আর হচ্ছে আমাদের ওই যে সেই সুনামগঞ্জ সিলেটের যে চেয়ারম্যান হয়েছিল পরে, হ্যাঁ, হ্যাঁ, মামুন হ্যাঁ, ভাই, মামুন আপনিও ভাই। চিনেন তাকে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মামুন ভাইকেও হ্যাঁ, চিনি। ডিএইচএস এ ইয়া করছিল, হ্যাঁ। তো উনি, আমি আর মেহেদি ভাই এদেরকে নিয়ে একটা প্ল্যান হলো। তো মাঝখান দিয়ে পরে আমরা রিকোয়েস্ট করলাম, ভাই আমাকে আর মেহেদি ভাইকে নিলেন, বাবর ভাইকেও আনা দরকার আর কি। ঠিক আছে নিয়ে আসো, তখন একটা লাইক যে কাজ করতে চাই নিয়ে আসো এরকম। তো নিয়ে আমরা ডিওএইচএস এ ইয়া হয়ে গেলাম। আমি বাসা টাসা এদিকে ছেড়ে দিয়ে বাসা ছেড়ে গেলাম ফিরোজের কাছে, যে ডিওএইচএস আমি সেট আপ হয়ে গেলাম, উদ্দেশ্য প্রোগ্রামিং শুরু করতে হবে। তো যাই হোক, ওখান থেকে প্রোগ্রামিং মাথাটা জিনিসটা আমার মাথায় একদমই ঢুকতো না, এটা একটা খুবই সমস্যা ছিল। রাজু ভাই আমাকে প্রতিদিন মানে মাঝে মধ্যে আমাকে পড়তে বসাইতো কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করে, দরজা জানালা দিয়ে কিভাবে ঘর বানানো যায়, অবজেক্ট অবজেক্ট এক করে, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিন উনি একই কথা বুঝায়, কিছুতেই মাথায় ঢোকে না। আর আমি ওই সময় ওনার বাসা যেতাম হচ্ছে, আমি ভাবিকে গ্রাফিক ডিজাইন শিখাইতাম, ইন এক্সচেঞ্জ উনি আমাকে প্রোগ্রামিং এর এই টার্ম গুলো শিখাইতো আর কি। তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাইতো ওই সময় রাজু পিএইচপি, ভাই আপনাকে? কারণ আমি পিএইচপি। বলছিলাম আপনাকে পিএইচপি শেখান, কারণ পিএইচপি শিখলে টাকা আছে আমি জানি। আচ্ছা। কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করছিল তুমি কেন পিএইচপি শিখতে চাও, কঠিন প্রশ্ন। তো ভাইয়া এই যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করবো, তো উনি আমাকে বলছিল যে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি লার্ন পিএইচপি, বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন প্রোগ্রামিং গো ফর সি। এই কোডটা উনি আমাকে দিছিল, হয়তো এখনো খুঁজে পাওয়া যাবে। বাট আই পিকড মানি, দ্যাট টাইম মানি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ওখানে কাজ করলাম, ওখানে কিছুদিন কাজ করলাম।
কিছু শিখলাম, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম, কিছু টাকাও আসতো, কিন্তু স্টিল কমফোর্ট জোনের মধ্যে ছিলাম। ওখান থেকে যখন, ওটা চাকরি বলবো না কি বলবো আমি জানি না, বাট একটু রাজার হালে থাকা, বড় ভাইয়ের কেয়ারে থাকা, এরকমই বলতে চাই আর কি, ইটস নট এ ট্রেডিশনাল জব। তখন ওই যে ছেড়ে দিয়ে আসলাম বসুন্ধরাতে। এইবার হচ্ছে সত্যিকার অর্থে ইয়া ফেস করতে লাগলাম, ওডেস্কে কাজ নাই, অনেক রকম নতুন নতুন সিচুয়েশন। তখন ইয়া হলো, একটা মার্কেট প্লেস তৈরি হলো, নাম হচ্ছে এনভার্টো স্টুডিও। তখন ওখানে কিছু সাকসেস পাইলাম, আচ্ছা। ভালো কিছু ক্লায়েন্ট পেলাম, কিছু টাকা আসলো হাতে। কিন্তু আম, আমি স্টিল ওয়ার্ডপ্রেসের মধ্যে আটকা ছিলাম, আমি ওই বাবলটা থেকে বেরোতে পারছিলাম না। এর মধ্যে আহ, আমি হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম, জানেনই তো, অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ। পাবনা চলে গেলাম। তো পাবনা চলে যে আমি মানে খুব চিল লাইফ লিড করতেছি, মানে সব ঠিক হয়ে গেল, হাড় গোড় জোড়া লেগে গেল। এরপরে আমি মোটরসাইকেল নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াই, আর কিছু কাজ টাজ একই দিয়ে করাই। মোটামুটি মাসে $কয়েকশো আসতেছে, ভালোই চলতেছে দিনকাল, আমার তো এত চাহিদা নেই, মোটামুটি ভালোই চলতেছে। ঝামেলা বাঁধলো যে বিয়ে করা নিয়ে। তো চাকরি বাকরি না থাকলে নাকি বিয়ে করা যাচ্ছে না, তীব্র সমস্যা। তখন যাই হোক, এই তমাল ভাই, আমাদের তমাল ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই, আহ, বিয়ে শাদী তো হচ্ছে না, একটা চাকরি বাকরি দেন ভাই। ঠিক আছে, তোর সিভিটা দে। সিভিটা দিলাম, উনি ওই যে মাউস ড্রপ করে দিল। ইন্টারভিউ কে নিচ্ছে? আমাদের রাসেল ভাই। এই হলো অবস্থা। যাই হোক, তারপরে যা হবার হবে, জব হয়ে গেল মোটামুটি ভালো স্যালারিতে, আবার ঢাকা ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ, ওখানে ইয়া হইলো, ক্যারিয়ারটা স্টার্ট হইলো, মার্শাল ওই আমি জব সময় তো করলাম। মনস্টার ল্যাবের নাম সেকাই ল্যাব ছিল না? হ্যাঁ, আগে ছিল সেকাই ল্যাব। ইভেন আমি হ্যাঁ। যেদিন পর্যন্ত ওখানে চাকরি করছি ওটা সেকাই ল্যাবই ছিল, আমি চলে আসার পরে মার্শাল ল্যাব আচ্ছা। হলো। তারপরে তো আপনার হাত ধরে যাওয়া হলো টেলিনর হেলথে। ওখানে অনেক যুদ্ধ করলাম, মারামারি করলাম, কাজকামও করলাম কিছু। বেশ ভালো একটা সময় কাটলো। ওখানে মজার মজার মানুষের সাথে পরিচয় হলো, আমাদের আফসার ভাই স্পেশালি। আফসার ভাই, হ্যাঁ, খুবই হ্যাঁ, তো ইন্টারেস্টিং এই ব্যাপার। পর্যন্ত ঠিক ছিল। এরপরে কিছু কাকতালীয় ঘটনা ঘটে। এরপর থেকে তুরস্কে আসা পর্যন্ত আমি এটাকে বলবো টোটালি আল্লাহর ইচ্ছা বা কাকতালীয় ঘটনাই বলবো আমি। বলতেছি কেন, একদিন তখন হচ্ছে ছবিযুক্ত ভোটার তালিকার কাজ চলতেছে। আমার ওয়াইফ তখন পাবনাতে গেল, যে হচ্ছে ছবি তুলতে। তো ইউনিয়ন পরিষদে সে ছবি তুলতে গেল। তো রোদের মধ্যে সে খুব খারাপ ফিল করতেছে। তো সে একটু ভিতরে ফ্যানের মধ্যে বসার চেষ্টা করতেছিল আর কি। তো ওখানকার যে ইউনিয়ন পরিষদের যে মানে চৌকিদার পিয়ন যেটাই বলেন আর কি, সে খুব দুর্ব্যবহার করছে। তো আমি এখন এদিকে আবার ইকরাম ভাই, মিলন ভাই, এরা তো আবার কানাডা যাওয়ার ব্যাপারে অনেক কথাবার্তা চালা যাচ্ছে তখন। তা আমিও একটু বাসায় একটু গুতা টুতা দেওয়ার চেষ্টা করতেছি যে যদি রাজি টাজি হয়। তো এখন ওখানে যে ওই ইনসাল্টটা তাকে খুবই ইয়া দিছে আর কি, আহ, মানে খারাপ একটা অনুভূতি দিছে। আমাকে বললো, তা আমি তখন সুযোগ বুঝে বললাম, এই তো দেখো, তুমি দেশে থাকতে চাও, এই এগুলো তো হবে এখন। তখন বলে, তখন রাগের মাথায় বলে পড়েছে, ঠিক আছে দেশে থাকুন না, চলেন যে চলে যাই। ঠিক আছে, তাহলে তো আইএলটিএস করতে হবে, বাসায় এসে পড়াশোনা শুরু করো। না, পড়তে পারবো না। দুনিয়া কি কোনো জায়গা নাই এখানে আইএলটিএস না করে যাওয়া যায়? বললাম হ্যাঁ, তা একটা আছে, জার্মানি আছে। বললাম কিন্তু জব তো পেতে হবে, জব না পেলে তো যাওয়া যাবে না, বাইরে থেকে জব পাওয়া কি সোজা? সেই 2016 সালে জালান্ডোতে মনে হয় ইন্টারভিউ দিছিলাম, প্রথম লেভেলেই বাদ। যদিও ওই সময় আমার নলেজ ডেফিনেটলি অনেক কম ছিল, 16 না 14তে মনে হয় ইন্টারভিউ দিছিলাম। তো যাই হোক, পরে চলে আসলো। তা আমি ফেসবুকে তো অনেক রাগ টাগ করে একটা স্ট্যাটাস দিয়ে ফেলছি যে এই দেশের এই অবস্থা, হ্যান ত্যান হাবিজাবি, জানেনই তো, আমি তো আগে থেকে আবার একটু ফেসবুকে সব অনেক ভোকাল, লিখে হ্যাঁ। টিখে ফেলি আর কি, পলিটিক্যাল কথাবার্তা লিখে টিখে ফেলি। তো লেখার ফলে ওখানে আমার সাবেক একজন কলিগ, সে তখন জার্মানিতে ইয়াতে গেছে, স্টুডেন্ট হিসেবে গেছে এবং চাকরিতে ঢুকে চাকরিও করতেছে, স্টুডেন্ট এবং জব। তো এমদাদুল ভাই, তো উনি নিচে এসে বলল যে ভাই, উনি আবার আমার সাথে কাজ করছেন মনস্টার ল্যাবে, একসাথে সাইড বাই সাইড কাজ করছি, একসাথে কাজ করছি। তো আমার সম্পর্কে ওনার বেশ একটা সুধারণা ছিল বলাই যায়। তো উনি ওখানে এসে কমেন্ট করে বলছে যে ভাই, এই আপনাদের আসলে, আপনাদের আমাদের আসলে না একটা দেশের মধ্যে বাবলের মধ্যে থাকা উচিত না, বিশ্বটাকে একটা দেশের মধ্যে কল্পনা করা উচিত এবং এটাকে এক্সপ্লোর করা উচিত। তো বললাম ভাই, এক্সপ্লোর কিভাবে করবো? তো জার্মানি চলে আসেন। বললাম ওখান থেকে গেলে জব পেতে হয়, জব জব পাওয়ার প্রসিডিউরটা তো খুবই কঠিন আর কি। বললো আপনার সিভিটা দিয়েন। কত লোকই তো সিভি চায়। তা আমি দিলাম সিভিটা, হুম। ওনাকেও দিলাম আর কি। এখন 2 দিন পরে এসে সে বললো কি যে আপনার ইয়া হয়েছে, কি বলে, সিভিটা পছন্দ হয়েছে, আপনাকে সম্ভবত ওরা ইন্টারভিউ নিবে। ঠিক আছে, কত লোকই তো ইন্টারভিউ নেয়, কিন্তু মানে আমি চাইলাম জার্মানি, জার্মানি এসে হাজির হয়ে গেল ঘরের মধ্যে, একটা কাকতালীয় ব্যাপার না?
তখন ওনার বসের সাথে, ওর নাম হচ্ছে ত্রিস্তান, তার সাথে একটা মিটিং হয়। অসম্ভব দারুণ একজন লোক, পরবর্তীতে আমার বস হয় অবশ্যই। তার সাথে বসে কথা বললাম, ঘরের মধ্যে বসে কথা বললাম, খুবই ভালো লাগলো তার সাথে কথা বলে, সেও খুব পছন্দ করলো, খুবই ওপেন মাইন্ডেড। তো উনি হচ্ছে ডার্মস্টাডের ওখান থেকে টেকনিশিয়া ইউনিভার্সিটি, ডার্মস্টাড মানে ওদের ভাষায় টেকনোলজি ইউনিভার্সিটি, যেটাকে আমরা প্রযুক্তি ইউনিভার্সিটি বলে থাকি, ওখান থেকে সে হচ্ছে গ্রাজুয়েশন করছে। 6 বন্ধু মিলে, যদিও 6 বন্ধু, 6জনকে সবাইকে সবাইকে চিনতো না। 2-3জন হচ্ছে ওই সময় বিবিএ কমপ্লিট করছে, আর 2জন হচ্ছে সিএসসি। তো ওনারা মিলে একটা স্টার্ট আপ করছে। স্টার্ট আপটা ওনারা শুরু করে 2014 সালে। তারপরে তারা বেশ ভালো একটা অবস্থায় আসছে। তো তারা হচ্ছে সেখানে একটু এক্সপান্ড করতেছে। কারণটা কি? অ্যাঙ্গুলার জেএস। অ্যাঙ্গুলার জেএস এ তারা অ্যাপ বানায়, তারা পড়ছে হচ্ছে বিপদে, এখন এটা থেকে মাইগ্রেট করতে হবে, সেই জন্য রিয়েক্টে। তারা হচ্ছে নতুন রিসোর্স খুঁজতেছে। কারণ হচ্ছে অ্যাঙ্গুলার জেএস এ তখন তৎকালীন যে সমস্যাটা আর কি, যে অ্যাপ বড় হয়ে গেলে যে ঝামেলা হয়ে যেত, ওরা ওই হ্যাঁ হ্যাঁ, ঝামেলাটাই করছে। মানে এটা তো অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার 2 এর আগের ঘটনা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক আমি অ্যাঙ্গুলার। তখন অ্যাঙ্গুলার 2 আসছে বাজারে, কিন্তু ওনারা তো অ্যাপ স্টার্ট করছে বেশ আগে। তো যাই আচ্ছা। হোক, এরপরে ওনারা দ্বিতীয় ইন্টারভিউ নিল, থার্ড ইন্টারভিউ নিল, এবং তারা রাজি হয়ে গেল। এমবাসিতে গেলাম, এমবাসিও বুঝতে পারতেছে না যে ভিসাটা কেমনে প্রসেস করবে, কারণ তখন বাংলাদেশ থেকে আসলে খুব বেশি লোক যায় না। যারা যায় তারা খুব বড় বড় কোম্পানি নেয়, তাদের হচ্ছে অ্যাকোমোডেশন সবকিছু স্পন্সর থাকে। তো খুব ডকুমেন্টস গুলো খুবই ইয়া থাকে, কংক্রিট থাকে। আমার এত কিছু ছিল না। তো যাই হোক, আচ্ছা। এমবাসির সাথে কিছুটা ক্যাজুয়াল কনভারসেশনই চলে গেল। তো যাই হোক, পরে ভিসা হয়ে গেল, চলে গেলাম আপনাদের সামনে থেকে। ইট ওয়াজ লাইক ভেরি ট্র্যাজিক মোমেন্ট। একটা সময় মনে হচ্ছিল যাবো কি সত্যি। চলেও গেলাম, জার্মানিতে যে থাকলাম, ওখানে জব করলাম, অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল। এরপরে একটা সময় বার্লিন চলে আসলাম। আমার বার্লিন যাওয়া দেখে আবার অন্যরাও চলে আসলো। আহ, ইকরাম ভাই আবার বার্লিনে আসলো। বার্লিন, ইট ওয়াজ অ্যামেজিং লাইফ। কিন্তু ডিউ টু সাম ফ্যামিলি রিজন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জার্মানি থেকে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করব। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? এক ফ্রেন্ড আমাকে বলল, ভাই তুরস্কে নাকি প্রপার্টি কিনলে ওখানে থাকার অনুমতি দেয়, এবং ওটা সিটিজেনশিপে কনভার্ট হয়। তো তাই নাকি? তা আমি এই বুদ্ধিটা আবার আমাদের রাসেল ভাইকে একদিন বললাম আর কি। রাসেল ভাইকে, যখন রাসেল ভাই বাংলাদেশ থেকে এক্সিট করার বুদ্ধি খুঁজতেছে, মালয়েশিয়া গেছে, কিন্তু তার খুব একটা ভালো লাগছে না, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশ এমবাসি তাকে খুবই। আচ্ছা ভাই, মনে হচ্ছে আরআর ফাউন্ডেশনের আর আর রাসেল ভাই। ফাউন্ডেশনের রাসেল ভাই, হ্যাঁ, এখন আচ্ছা। আমার প্রতিবেশী। উনি ওয়েট করতেছে আমরা একটু করে ব্যাডমিন্টন খেলতে যাব। তো উনি বললো এই অবস্থা, তাই বললাম আপনি একটা কাজ করেন, তুরস্ক একটু দেখেন তো, আমি শুনছি ওখানে এগুলো করা যায়। তো উনি আর আরাফাত ভাই, তখন তো মালয়েশিয়া থাকে, আরাফাত ভাই তখন অনেকদিন মালয়েশিয়া আরাফাত থাকে, ভাইও প্রায় 11 বছর। মালয়েশিয়া ছিল সবাই, হ্যাঁ। ওনারা দুইজন মিলে আর&ডি করছে, আর&ডি করে টোরে ওনারা ওনাদের চ্যানেলে তুরস্কতে একটা কানেকশন পাইছে। উনিও আবার মানে ড্রামাটিক্যালি আমার প্রতিবেশী এখন। তো সে তারপর ওনাদেরকে বলল এখানকার ঘটনা কি বিস্তারিত। তারা কোভিড এর পিক মোমেন্টে তারা হচ্ছে এখানে চলে আসে। এখানে এসে তারা দুজন দুটো অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করতে শুরু করে। এটা দেখে তো আমাদের আগ্রহ আরো বেড়ে গেল। আমি এক সময় বেড়াতে আসলাম, বেড়াতে এসে আমি ঘুরে টুরে গেলাম, খুবই ভালো লাগলো। বাসার পাশে পাহাড়, বাসার পাশে বিশাল লেক, বাসার পাশে 250 মিলিয়ন বছরের পুরানা গুহা, এখানে ট্রেকিং করা যায়। মানে আমি এরকম একটা জায়গার মধ্যে থাকবো, এটা তো ভাবতেই কেমন যেন লাগে। তো যাই হোক, আমরা চিন্তা করলাম, কিন্তু এটা বলতেছি 2020-21 সালের কথা, কিন্তু ততদিনে তো পরিস্থিতি তো সবসময় ফেভারে থাকে না, টাকা পয়সা অনেক ব্যাপার, এই সেই। আমি চাচ্ছিলাম যে আমার হাতে কিছু ক্যাশ আসুক। চাকরিটা আবার এর মধ্যে চলে গেল, হাতে কিছু ক্যাশ আসলো, তো আমি চলে আসলাম এখানে। চলে আসলাম এখানে, এসে নিজের ফ্ল্যাটে উঠলাম, উঠে এনজয় করতে শুরু করলাম গত বছরের, আগের বছর 2023-এর নভেম্বরের দিকে। এরপরে আমার আব্বা আমাকে বললো কি, তুমি এভাবে যেও না, তুমি হাতে কিছু ক্যাশ রেডি করো এবং একটা চাকরি নাও রিমোট, এরপরে যাও, খালি হাতে এভাবে যাও না। দ্যাট সাউন্ডস লজিক্যাল। তো আমি আল্লাহকে বললাম যে আমি তো মনস্থির করছি এখানে চলে আসবো, জার্মানি থাকবো না, কিন্তু আমার তো এগুলো এগুলো লাগবে, এগুলো এগুলো ছাড়া আমি কেমনে আসি? আমার নিজেরও একটু ছোট লাগতেছিল। মানে ইট ওয়াজ মানে লাইক কনভারসেশন বিটুইন গড অ্যান্ড মি। কিন্তু কনভারসেশনটা ওইরকমই আর কি। আমি যেভাবে আমি চাইছিলাম তুরস্কে যাব, তিনি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আমি এভাবে দেখি। কিন্তু আমি এবার এক্সকিউজ দিয়ে বসলাম আর কি, মনে মনে, যে এগুলো এগুলো ছাড়া কেমনে যাওয়া যায়, আব্বাও তো বলতেছে মনে মনে, কিন্তু আই এম নট সেইং টু এনিওয়ান, আমি নামাজে বসে বলছি। তো এখন আমি আবার জার্মানি ফিরে গেলাম। জার্মানি ফিরে যে আমি জবে ঢুকলাম না, একটা স্টার্ট আপে নিজে একটা স্টার্ট আপ শুরু করলাম। তারপরে হচ্ছে বেকার ভাতা জার্মানিতে খাচ্ছি। কি শুরু করছিলেন না, স্টার্টআপটা? ওইটা মালয়েশিয়ার জন্য। হ্যাঁ, বাট আচ্ছা। ওইটা একজন ক্লায়েন্ট আছে, একজন ক্লায়েন্ট আমাদেরকে টাকা দেয়, কিন্তু মার্কেটিং এ আমাদের সাকসেস হইলো না আর কি। এটা বলবো পরে ইনশাল্লাহ। তো তারপরে হচ্ছে আহ ইয়া করলাম, কি বলে হচ্ছে, এই এক্সকিউজের কারণে ওখানে বসে থাকলাম। ড্রামাটিক্যালি আমি তখন একটা জব পাই, আমেরিকান একটা জব, কানেকশন ঘুরে হাত ঘুরে আসে।
এবং সে আমাকে হচ্ছে প্রচুর প্রেসার দিত, তুমি আরো কাজ করো, আরো কাজ করো, আরো কাজ করো। এবং সে বলতো যে তোমার কি আরো টাকা লাগবে, তুমি কাজ করো না রে বাবা, দিনে 5 ঘন্টা কেন ট্র্যাক করো? আমি বলি দেখো আমি তো আসলে অনেস্ট টাইম ট্র্যাক করি, একটা ডেভেলপার দিনে 5 ঘন্টার বেশি কাজ করা কিন্তু আসলে খুবই কঠিন, আমি যদি জাস্ট ওয়ার্কিং টাইমটা ট্র্যাক করি। আমি এবার বোঝানোর চেষ্টা করতাম। তো যাই হোক, ওখান থেকে আমি মোটামুটি একটা প্রায় কি একটা ব্যালেন্স রেডি হয়। তো এখন আমি তো আল্লাহকে বলতেছিলাম যে হাতে 20 টাকা না থাকলে কেমনে যাওয়া যায়। তো এখন আমার ওই আগের অফিস থেকে পাইলাম 1,000 টাকার মতো পাইছিলাম, ম্যাকবুক ট্যাকবুক হাবি যাবে আরো কিছু পাইছিলাম। তা আমি বললাম ওকে। যে আমার একটা গাড়ি দরকার, তো সব দিয়ে তো গাড়ি হয়ে গেল। এখন আমার তো যাওয়ার জন্য একটা ক্যাশ দরকার। তো এই ক্যাশটা তো ইয়ে আর কি দরকার ছিল, এখানে ধরেন হচ্ছে কেনাকাটা, বাড়ি ঘর হাবি যাবি সবকিছু গোছানো টোছানোর জন্য, নাহলে একটা লাগবে না। এটাও ম্যানেজ হয়ে গেল, কাকতালীয় জব। আমার আমার আমি আনএমপ্লয়েড অনেক দিন, একটা জবই আসলো, 2-3 মাস থাকলো, and I got that cash. Okay, okay, now new excuse. আমার তো জব নাই, হাতে কিছু টাকা থাকলে তো ফুরাই যাবে 2 দিন পরে, আমার তো জব লাগবে ওখানে যেতে, তাই না? জার্মানিতে সোশ্যাল সিকিউরিটি আছে, এখানে তো আমাকে সরকার চালায়। ওকে, আর কাকতালীয় ভাবে জবও যে হাজির ভাই, এত রিমোট জবে অ্যাপ্লাই করছি, কোনো জব পাই নাই, এবার জব আমার বাসায় আসছে। জয়েন মাশাআল্লাহ। করলাম, যেটা এখন করতেছি সেটাতে জয়েন করলাম, একটা আল্লাহর রহমতে একটা ইনকামের ব্যবস্থা হইলো। এখন তো আর আমার এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা নেই। তো ফাইনালি বাসাটা ভাড়া দিয়ে এখানে চলে আসলাম। নাও এভরিথিং গোজ রিয়েলি ওয়েল। আমি আমি আসলে খুবই সামান্য কিছু অংশ করে করে বর্ণনা করছি, বাট আমার কাছে পুরো জিনিসটা আসলে ড্রামাটিকই লাগে, অনেক কাকতালীয় লাগে। এবং মনে হয় যে আল্লাহর ইচ্ছাতেই সবকিছু এভাবেই হইছে। আমার লেখা ছিল এখানে, এরপরে কই যাব জানি না, বাট দ্যাট ওয়াজ ইন শর্ট। আম ইয়া, এবং আপনি তো আরো কিছু জানেন, কোনো স্পেসিফিক যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান আমাকে একটু পয়েন্ট করতে পারেন। ভাই আপনার লাইফে তো এর মধ্যে মানে যে কাহিনীটা বলছেন এর মধ্যে তো বেশ কয়েকটা বড় স্ট্রাগল ছিল, স্ট্রাগল হ্যাঁ, গুলো তো একটা বললেন না। কোনটার কথা একটু তাহলে মনে করাই দেন, তাহলে ওইটা বলি। আমি আবার মানে বেশি বললে আবার মানুষজন ওই যে একটু মার্কেটিং টার্গেটিং মনে করতে ভাই পারে, খুব বেশি বলি আরে টলি না। না কি বলেন ভাই, না আমি ইয়া ওই যাওয়ার সমস্যা নাই, বেশি সেন্সিটিভ হয়ে গেলাম বা কেটে দিবনি। হ্যাঁ, হ্যাঁ, প্যারা নাই। আপনার এই যে আহ, আপনার তো বাইক ছিল আগে হচ্ছে একটা 100 সিসি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো আপনি বিক্রি করে দিছিলেন, ওইটা বিক্রি আচ্ছা, করার আচ্ছা, পিছনে তো রাইট, রাইট, এটা আসলে আমি মিস করতে চাই না ইন্টেনশনালি। এটা আমি বলি, এটা আসলেই মনে হয় দরকারি। আমার এটা একটা খুবই মজার ঘটনা আর কি। আমি যখন তখন পড়ি, আমি এসএসসির পরে আমার একটা বাইক ছিল 125 সিসি, আব্বা কিনে দিছিল, ডায়াং 125, একটা পুরাতন বাইক, 50,000 টাকা দিয়ে কিনে দিছিল। এটা আব্বার সাথে আর একটা কমিটমেন্ট ছিল, এসএসসি পাশ করলে কিনে দিবে, কারণ আমি তো পাশ করা কোনোভাবেই সম্ভব না, আব্বা তো এটা জানে। ভাবছি যদি লোভ টোপ দেখালে যদি পাশটা করে আর কি। এখন তো পাশ তো করে গেছি, এখন আব্বার কিনে দেয় না। তো এটা নিয়ে অনেক ঝয় ঝামেলা, তারপর কিনে দেয়। খুব ভালো পয়েন্ট মনে করছেন। এরপরে বাইকটা নিয়ে আমি খুব ঘুরতাম, 30 টাকা 40 টাকার তেল তুলতাম, পকেটে তত পয়সা নাই প্রথম দিকে আর কি। তো তারপরে ফ্রিল্যান্সিং স্টার্ট হলে হাতে একটু ভালো টাকা পয়সা আসলো। কিন্তু ঘটনাটা বাদলো, আমার কম্পিউটার তো সেলেরন কম্পিউটার, এটা অত্যন্ত স্লো, ফটোশপ চালু হইতেও অনেক সময় লাগে, কাজ করতেও খুব সময় লাগে, একটা কিছু সরাইতে গেলে, স্ক্রল করে সরাইতে গেলে অনেক সময় যায়। তো যেটা হইলো, আমি চিন্তা করলাম আমি যদি এখানে ইনকাম করতে পারি, যেটা একটা, যেটা দেখে আমি কনফিডেন্ট ফিল করি যে হ্যাঁ আমি এই মার্কেট প্লেসে টেকার যোগ্য বা এই ধরনের কাজ করার যোগ্য, তাহলে আমি একটা কম্পিউটার কিনবো। কম্পিউটার কিনতে হবে আমাকে। তা আব্বাকে বললাম, আব্বা বললো দেখো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কারণ তখন আমরা খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। আব্বা বাড়ি করছে, এই প্রতি ঈদের বোনাসের টাকা দিয়ে সে একবার প্লাস্টার করে একবার মেঝে করে, এরকম করে আমাদের চলতেছে। আমাদের বাসার মধ্যে মাত্র একটা দরজা ছিল, জাস্ট মেইন দরজা, ভিতরে কোনো দরজা ছিল না প্রথম যখন উঠি। দেয়ালে কোনো প্লাস্টার ছিল না, মেঝেতে পাকা ছিল না, মেঝেতে জাস্ট ইট পাতা ছিল, এই অবস্থায় উঠছিলাম। এমভিপি, বাবা, হ্যাঁ, এমভিপি। এমভিপি, এমভিপি, হ্যাঁ, এমভিপি কে একবারে প্রোডাকশনে রিলিজ করে দেওয়া হয়েছে আর কি। তো তখন অনেক কষ্টে আর কি আব্বা তখন হচ্ছে টাকাগুলো যখন ঈদের বোনাস পায় সেটা দিয়ে ওদিকে ইয়া করে, এর মধ্যে এক বোনাসের টাকা দিয়ে আমাকে কম্পিউটার কিনে দিছে। এখন আমি আবার জেদ ধরছি যে আমাকে ইয়া করে দিতে হবে, কি বলে, ভালো কম্পিউটার কিনে দিতে হবে, হার্ডওয়্যার। সেটা দিবে না। কত টাকা লাগবে? প্রায় 30,000 টাকা তো লাগবেই মিনিমাম, এটা দিবে না। পরে আমি আব্বাকে বললাম আমি মোটরসাইকেল বিক্রি করে দিব, কারণ আমার কম্পিউটার লাগবে। আব্বা বলছে তোমার মোটরসাইকেল তুমি কি করবা সেটা তুমি জানো, কিন্তু এটা বিক্রি করলে কিন্তু আমি আর তোমার কিনে দিব না। তা আমি আমি ডিটারমাইন্ড, আমি কিনবই এটা, কারণ আমি তো জেদ ধরে গেছে এবং আমি আমার পাথটা পেয়ে গেছি। তো বন্ধু মহলে বললাম, নেওয়াজ নামে একজন বন্ধু ছিল, এখন ঢাকায় থাকে, আমার সেম নামের নাম। ও শোনার পরে বলল যে সাদ,
তুমি যদি এই কাজটা করো এটা তোমার লাইফের সবচেয়ে বড় ভুল হবে। কারণ তখন মোটর সাইকেল হচ্ছে পুরা মানে সবার মধ্যে একটা অন্যতম ইমোশনের নাম, যে একটা হ্যাঁ, ছেলের মোটর সাইকেল আছে মানে আর ভাই একটা আপনার তো আরো অন্যরকম ব্যাপার, মানে যারা ওই হ্যাঁ, সময় আসিফ ভাইকে দেখছে তারা খুব ভালো মতো জানে আসিফ ভাইয়ের পার্সোনালিটির একটা বেশ বড় অংশ ছিল ওনার মোটর মোটরসাইকেল। সাইকেল। মানে তো আসিফ ভাই আর মোটরসাইকেল এই এটা দুইটা আলাদা করে চিন্তা করা যেত না। আলাদা করে চিন্তা করা যায়। আর তখন বন্ধু মহলে কারো ছিল না মোটরসাইকেল, কারো ছিল না। কিছু পোলাপান ছিল যাদের বাপের অনেক টাকা পয়সা ছিল, তাদের ছিল। কিন্তু আমার বাপের টাকা পয়সা না থাকলেও ওইটা তো আমি আদায় করছিলাম বিভিন্ন ভাবে। তো যাই হোক, পরে আমি আমি খুব ডিটারমেন্ট, আমি বিক্রি করে দিলাম। তখন মেহেদী ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো মেহেদী ভাইয়ের বললাম যে ভাই একটা কম্পিউটারের ইয়ে বানাই দেন, কনফিগারেশন বানাই দেন, আমি এটা কিনবো। ঢাকা আসলাম, মোটরসাইকেল বিক্রি করছি 25,000 টাকায়, মাত্র 25,000 টাকায়। আর তার সাথে আম, আব্বা মনে হয় 10,000 টাকা দিছিল আর সামথিং, 10,000 বা কিছু টাকা দিছিল। সব মিলে 55,000 টাকা। এই 55,000 টাকা দিয়ে আমি এই কম্পিউটারটা কিনলাম, যেটা আপনি হয়তো দেখছেন। একটা আমি ডেস্কটপ দেখছি, ছিল হ্যাঁ। আমার। আমি কিন্তু ডেস্কটপ। আমি ওই ডেস্কটপটা কিনি, এরপরে আমি ঢাকা আসি পড়তে। আমি ওই ডেস্কটপ নিয়ে আমি কাজ করতাম। ওটা বেশ একটা ভালো ইয়া ছিল, এএমডি, এএমডি এএমডির প্রসেসর ছিল। পুরো নামটা মনে নাই, বাট এএমডির খুব পাওয়ারফুল একটা প্রসেসর ছিল, হেভি একটা গ্রাফিক্স কার্ড ছিল তখন। ভাবছিলাম গ্রাফিক্সের কাজ করব, গ্রাফিক্স কার্ডটা দরকার। আমি এই কম্পিউটার আমি যখন পাবনা যাইতাম, আমি ইউজুয়ালি মাসে 2 বার যাইতাম, কারণ আমার কি হোম সিকনেস কাজ করতো। আমি কিন্তু এইটা বাসে তুলে একটা একটা পায়ের কাছে রাখতাম, আর মনিটরটা হচ্ছে করিডোরে রাখতাম গাড়ির। প্রথম দিকে আমি একটা এক্সট্রা সিট নিতাম ওটা নিয়ে যাবো বলে, কারণ বক্সে আমি দিব না, চুরি হয়ে যেতে পারে। কিন্তু পরে দেখলাম খরচ বেশি হয়ে যায়, তখন মানে 350 টাকা ভাড়া, তো আমি করিডোরে রেখে দিতাম আর কি। আর যখন কেউ হাঁটতে হাঁটতে পারতো না, একটু সরি টরি বলতাম যে আঙ্কেল কিছু মনে করেন না। তো আমি আমি ভাই নিজেও আপনার যে পাবনায় নিয়ে গেছেন এটা আমি নিজেও দেখছি নিয়ে যেতে। প্রতিবার আমি নিয়ে গেছি, কারণ বাসায় যে আবার ডেস্কটপটা সেট করে কাজ করতে বসতাম, আবার নিয়ে ঢাকায় আসতাম। আমি একটা এক্সট্রা ল্যাপটপ কিনছিলাম, সে অনেক পরে আর কি, তারও বেশ অনেক পরে, যখন একটু হাতে টাকা পয়সা আসলো আর কি। এটা এটা একটা এটা একটা শুধু স্ট্রাগল ছিল না, এটা মনে হয় আমার আশেপাশের বন্ধু বান্ধব সবাই মানে বেশ অন্যভাবে দেখতো, যে এই ছেলের এত এনার্জি আসে কোত্থেকে। আর ইট ওয়াজ ভেরি হেভি কেসিং, অনেক ওজন ছিল ওইটাকে, মানে নিয়ে যাওয়া, নিয়ে আসা রিক্সায় করে, ইট ওয়াজ ভেরি হার্ড। এবং আমি ওটা জড়ায় ধরে রাখতাম, যদি রাস্তায় ছিনতাইকারী হ্যাঁ। টিনতাইকারী কেড়ে নিয়ে যেতে পারে। আর আমি অনেক টেনশনে থাকতাম, কিন্তু উত্তরা থেকে আমি বাসায় যেতাম ওইটাকে এভাবে। আর ওখান থেকে ধরেন বাস স্ট্যান্ডে যাওয়া, এটা একটা কঠিন কাজ। সেটাও আবার হচ্ছে ওই নর্মাল বাসে করে নিয়ে যেতাম, মাঝে মধ্যে বন্ধু বান্ধব আগায় দিত। তো ডেস্কটপ কম্পিউটার দিয়ে অনেকদিন কাজ করছি, অনেক দিন গেছে। আম, আচ্ছা ভাই, ওই কম্পিউটার দিয়ে যে ইনকাম করছেন ওটা দিয়ে তো আবার আরেকটা বাইক কিনে ফেলছেন। আর না, এরপরে যে বাইকটা কিনছিলাম ওটা আমার টাকায় না, ওইটা হচ্ছে এটা আম, আব্বা কিনে দিছিল। ওইটাতে 95,000 টাকা আব্বা দিছিল, বাট বাইকটার দাম ছিল টিভিএস মানে এর এক লাখ একটা পঁয়ত্রিশ ছিল না না, ওইটা ছিল 100 সিসি হচ্ছে মনে হয়, টিভিএস 100, টিভিএস মেট্রো। মেট্রো। হ্যাঁ, খুব হ্যাঁ, ছোট কিন্তু খুব ডিসেন্ট একটা বাইক, খুব ডিসেন্ট হ্যাঁ, একটা বাইক। এরপরে কিনলাম এফজেডএস, ওইটা ছিল আর কি, এটা মেট্রোটা বিক্রি করে দিলাম। এরপরে হচ্ছে ওই টিভি, সরি ওই এফজেডএস এসজেডিএস কিনলাম। হ্যাঁ, ওইটা ছিল গোল্ডেন আইকনিক কালারের। একটা বাইক। হ্যাঁ, ওইটা এতই এতই মানে সবাই ইয়া ছিল যে পাবনাতে যখন ওটা আমি কিনছি, মেহেদী ভাই নিচে বেরোইছে চা খাইতে, ফোন দিছি, ভাই কি করেন? বলছে, চা খেতে বেরোইছে নিচে। কয় বাইক কিনছি দেখছেন তো? হ্যাঁ, সেই সুন্দর তো বাইক কিনছেন, চলে আসেন চালাই। কয় ভাই মানি ব্যাগ তো নিয়ে আসেনি ভুল করে, যান উপরে যা নিয়ে আসেন। তখন ওই যে নিয়ে যে ইয়াতে থাকে কি বলে, বসুন্ধরা গেটের অপোজিটে নদ্দাতে থাকে আর কি। হ্যাঁ, ওটাই, হ্যাঁ। আমি ভাবছি উনি ইয়ার কি করতেছে, বাট হি ওয়াজ সিরিয়াস। ঠিক আছে তাহলে মানি ব্যাগটা নিয়ে কেমনে আসতে হবে বলেন। না, আপনি হচ্ছে চলে যান টেকনিক্যালে, ওখানে গেলে দেখবেন সব বাসই আপনার, যে কোনো একটাতে উঠে পড়েন। আমি সম্ভবত কোনো একটা নাম বলে দিছি। ও মা, উনি উপরে যে মানি ব্যাগ নিয়ে সত্যি সত্যি বাসে উঠে পড়ছে, আমি তো খুবই খুশি, উনি চলে আসছে। পরে ওনাকে নিয়ে তো আমরা তো ভাই ওই সময় সেই ঠান্ডা, পুরো ডিসেম্বর। আর নর্থ নর্থ বেঙ্গলে তো ঠান্ডা কেমন করে জানেন। ওনার সাথে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, মেন্টাল হসপিটাল টসপিটাল এখানে ওখানে ঘোরাঘুরি করলাম, প্রচুর মজা করছি আর কি। মানে মেন্টাল হসপিটালে নিয়ে গেছেন সব বাদ দিয়ে। না, কারণ বাইরে থেকে যারা আসে অন্য জেলা থেকে, তাদের মেইন আকর্ষণের জায়গাটা থাকে কিন্তু মেন্টাল হসপিটাল। এত শুনছি, এটা দেখতে হবে আগে, তো সবাই আসলে ওখানেই নিয়ে যাই। মজার ব্যাপার, আমি এইসব কারণ ছাড়া মেন্টাল হসপিটাল খুব একটা চাইনি। এবার এবার যে ওখানে গেছি, কারণ আমার ভাইরা আসছে, সে মেন্টাল হসপিটাল দেখবে, আসেন মেন্টাল হসপিটাল দেখাই নিয়ে আসি। তাহলে আমি পাবনা গেলে আমারও তো দেখতে হবে।
মেন্টাল তাই হসপিটাল? ওইটা আমি নিজে ইচ্ছায় হয়তো গেছি, সে বহু আগে ছোটবেলায় গেছি স্কুলে যখন পড়তাম, এরপরে যতবার গেছি মনে হয় মানে সবাইকে আপনি শিওর দেখানোর ভাই জন্য। নিজের ইচ্ছায় গেছেন না মানুষ নিয়ে গেছিল আপনাকে? না, একজন নিয়ে গেছিল, চিনতাম না তো। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো আপনি বলছেন, এটা একটা ভালো একটা স্ট্রাগল ছিল, আম, যেটা আমি জানি না মানুষজন এটা কিভাবে নিবে, কিন্তু সাধের মোটরসাইকেল বিক্রি করে কম্পিউটার কেনা, যেটা এটা ভাই আমি মানুষকে বলি, আপনার এই গল্পটা আমি অনেক মানুষকে বলছি যে দেখো, মানে মানুষ প্যাশনের জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করতে পারে, তার মধ্যে এটা একটা খুব ভালো। মানে আমি তো ওই সময় আপনাকে দেখছি, আপনার মানে আসিফ ভাই আর মোটরসাইকেল পুরো একবারে, আমার মনে হতো যে আসিফ ভাইয়ের দুইটা পা নাই, আসিফ ভাইয়ের সাথেই দুইটা চাকা লাগানো আছে। মানে ওই মানুষ মোটরসাইকেল বিক্রি করে কম্পিউটার আপগ্রেড করছে, এইটা আসলে মানে অন্য লেভেলের একটা জ্ঞান। তো আহ, আমার মনে আছে আপনি একটা গাড়িও কিনছিলেন, এবং গাড়ি গাড়ি চালানো শেখার স্টোরিটাও খুব ইন্টারেস্টিং। ও আচ্ছা, এটা এটা ভালো কথা বলছেন। গাড়ি শহর, এটা এটা খুবই আসলে ভালো কথা। আপনি দেখি আমার থেকে বেশি মানে ইন্ডেক্স করে রাখছেন ঘটনাগুলো। টেলিনর হেলথে আপনি তো গাড়ি কিনলেন তারও বেশ আগে, তা আপনার গাড়ি আছে, মিলন ভাই আবেগে গাড়ি কিনে ফেললো, ইকরাম ভাইও তখন কিনবো কিনবো ভাব দেখাচ্ছে, যদিও উনি তো অনেক বুদ্ধিমান মানুষ, তো সে চিন্তা করে দেখছে যে শুধু শখ মেটানোর জন্য এত খরচ সে করবে না, সে কেনে নাই। তো যাই হোক, আমি তখন আমার যে দুটো গাড়ি কিনবো, গাড়িটা কিনে ডেফিনেটলি ঠকছি, সেটা ডিফারেন্ট কেস। বাট গাড়ি চালানো শেখার যে অভিজ্ঞতাটা, এটা এটা খুব ইন্টারেস্টিং। ওই শুরু করি এক ফ্রেন্ডের দিয়ে, সে ভকেশনালে পড়তো। তো ভকেশনালে পড়তে যে বা ভর্তি করে দিছে, পড়াশোনা না করে সে ঘুরে বেড়ায়। তো ভর্তি ছিল কোথাও অটোমোবাইলে, তো বললাম তুই তো অটোমোবাইলে পড়িস না, তুই তো স্কুলেই যাস না, তোর বইগুলো আমারে দিস, আমি আমার অটোমোবাইল নিয়ে একটু আগ্রহ আছে, বইগুলো পড়বো না। তো অটোমোবাইলের এরকম মোটা ভকেশনালের বই, বাংলায় লেখা, তো বইগুলো দিয়ে গেল আমাকে। তা আমি বসে বসে বই পড়তাম। আমি আবার তখন খুব পড়ুয়া ছিলাম, আমি কিন্তু ক্লাস 7, 8, 6, 4, 5 প্রচুর গল্পের বই পড়তাম। গল্পের বই পড়ার জন্য আমি কিন্তু একটা পাঠাগারের পর্যন্ত হয়েছিলাম, লাইব্রেরিয়ান পর্যন্ত হয়েছিলাম। আমাদের এলাকার দাদু একটা পাঠাগার ছিল, যে সবাই এলাকার সবাই বইটি কালেকশন করে ওখানে দিয়ে গেছিল। এই মানে অনেক অনেকে থাকে না যে বাসায় অনেক তিন গোয়েন্দার বই আছে, অনেক ওয়েস্টার্ন বই আছে, এরকম কয়েকজনের বইটি এক করে একটা পাঠাগার বানাইছে, কয়েকশো বই আছে আর কি। তো এখন ওখানে 2 টাকা দিয়ে তো বই ভাড়া নিতে হয়, 2 টাকা দিয়ে বই ভাড়া করলে তো হাত খরচের টাকা থাকে না। তা আমি চিন্তা করি, পরে ওরা বলতেছে কি যে আমাদের এখানে বসার লোক নাই, পাঠাগারটা ওপেন করা হয় না, কেউ কি আগ্রহী নাকি। তো হচ্ছে আমি বললাম হ্যাঁ ইন্টারেস্টিং। তো আমার একটা ফ্রেন্ড বললো কি, "এই শোনো, তুমি আর আমি মিলে নেই, বই পড়ার জন্য তো টাকা দিতে হয়, তুমি আর আমি মিলে নেই, বইগুলো ফ্রিতে পড়া যাবে।" তখন আর তো কেউ বলতে পারবে না যে মানে তুমি বই কেন বাসায় নিয়ে গেছো, কারণ এটা তো এখানকারই লোক আমি। তা আমরা দুইজন মিলে নিলাম, দুইজন মিলে নিয়ে বাসায় যায় বইগুলো পড়তাম আর কি। তো আমি তখন প্রচুর বই পড়তাম, তো ওর অটোমোবাইলের বই পেয়ে আমি খুব মজা পেয়ে গেলাম। অটোমোবাইল জিনিসটা খুব ইন্টারেস্টিং, ম্যানুয়াল গিয়ার, অটো গিয়ার, কম্বাসশন ইঞ্জিন, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। তা আমি বইগুলো পড়ছিলাম, তো পড়ার পরে তো ওখানে গাড়ি কিভাবে চালাতে হয় সেটা নিয়েও কিছু জিনিস লেখা ছিল, ইভেন কিভাবে ইঞ্জিন ফাংশন করে এটাও কিছু ছিল। ওখান থেকে কিছু আইডিয়া পাইলাম। ওইটা থেকে মিনিমাম এই আইডিয়াটুকু পাইলাম যে আমি এখন কেউ যদি গাড়ি চালায় তারটা দেখে কপি করতে পারবো। তারপরে হাত পায়ের দিকে তাকায় থাকতাম, লেগুনা টেগুনা যারা চালায় হাত পায়ের দিকে তাকায় থাকতাম। মাঝখানে সিটে বসতেন নাকি লেগুনা? আমি মাঝখানের সিটেই বেশিরভাগ সময় বসতাম, টু বি অনেস্ট। খুব একটা খারাপ অভিজ্ঞতা নাই, কারণ হচ্ছে আমি খুব চিকন ছিলাম, তো পিছনে বসা কিন্তু খুবই পেইনফুল, কারণ অনেক চাপাচাপি হয়। হ্যাঁ, মাঝখানের সিটটাতে যে স্পেসটা থাকে ওই স্পেসটা মোটামুটি ডেডিকেটেড স্পেস। তা আমি ইন্টেনশনালি ওখানে যেয়ে বসতাম, কারণ ওই আর কি, এমনি ওই সময় জায়গাটা ভালো, গিয়ার মারার সময় একটু সাবধান থাকা লাগে আর কি। একটু সাবধান থাকতে হবে, আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারিটা কতটুকু। তো যাই হোক, আম, এখন হইলো কি বলে, আহ, ওই ওখান থেকে ওই এরপরে দেখতাম আমি মোটরসাইকেল যেহেতু চালাতে পারতাম, আই কুড রিলেট যে গাড়ি আর মোটরসাইকেলের জাস্ট ফাংশনটা ভিন্ন, কিন্তু ইয়াটা তো মানে ফাংশনালিটিটা সেম, এটা পায়ে ওটা হাতে এরকম। তা আমি মোটামুটি গাড়ির একটা করে ফেলছি, আমি কোনো গাড়ি চালাই নাই। আমি প্রথম গাড়ির ড্রাইভিং সিটে বসছি, যে গাড়িটা আমি চালাইছি সেটা। এবং গাড়ি যখন কিনতে গেছি তখন সে জিজ্ঞেস করছে যে একটু চালায় দেখবেন নাকি, আমি বললাম, না ঠিক আছে, দেখা লাগবে না। আমি বলছি না না সমস্যা নেই, আমি গাড়ি ইঞ্জিনের শব্দ শুনছি, হয়ে গেছে হয়ে গেছে। বলছে না একটু চালায় দেখবেন না, তাই বললেন। ভাই আমি এটা চালাইতে পারি না। চালাইতে পারেন না, আপনি গাড়ি কিনবেন? কেন, শিখে নিবো, আমি পারি চালাতে, সমস্যা নেই, আমার কয়েকদিন প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখেন যেটা ভালো মনে করেন, এরকম একটা দিল আর কি, লুক দিল। তো গাড়ি কিনে নিয়ে আসলাম বাসায়, তার গাড়ি নিচের গ্যারেজে আছে, এটা চালাইতে না পারলে তো শান্তি পাচ্ছি না। চিন্তা করলাম একটু স্টার্ট দেই। আমার মনে হয় আল্লাহ আমাকে সবসময় সেভ করছে, হ্যাঁ। গাড়ির সামনে দিয়ে বাচ্চা কাচ্চা হাঁটতেছিল, তো
তো গাড়ি যায় না কেন আমি বুঝতে পারছিলাম না, তো অ্যাক্সিলারেটর একটু পাড়াও দিলাম, গিয়ারও দিলাম, কিন্তু গাড়ি যায় না। গাড়ি যায় না কেন বুঝলাম, গাড়ি তো আসলে ইয়াতে দেওয়া, হ্যান্ড ব্রেকে দেওয়া। যদি গাড়িটা হ্যান্ড ব্রেকে না থাকতো, গাড়িটা যদি আসলেই যাওয়া শুরু করতো, তখনও আমি জানি না আচ্ছা। যে মানে কিভাবে ব্রেকে পাড়াটা দিতে হবে। ইট কুড হ্যাভ বিন এ প্রবলেম আর কি। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। তো তারপরে আমি হ্যান্ড ব্রেক থাকা অবস্থাতেই গাড়িটা মোটামুটি বের করে ফেলছি। হ্যান্ড ব্রেক থাকা অবস্থায় যে হাত দিয়ে যেটা হ্যান্ড ব্রেক পুল করে, ওটা তো আপনার হুম হুম। স্কুলে গাড়ি একটু আগায় আসলে, তখন আমি বুঝিনি এই ব্যাপারটা আর কি। কে যেন বললো যে এটা নাকি, ও পলাশ ভাই মনে হয় বললো যে এটা মনে হয় নামাইতে হয়, কারণ গাড়ি তো আগাচ্ছে না। তো ওইটা তখন নামাইলাম, ও এখন দেখি গাড়ি চলে। চিন্তা করলাম যাক ভালোই, তাহলে মোটামুটি তো স্টিয়ার মনে হচ্ছে করতেই পারছি। বসুন্ধরা ফাঁকা আছে, ভিতরে চালাই আসি। চলে গেলাম হচ্ছে যে বসুন্ধরা জি এইচ ব্লক ওইদিকে আর কি, মানে জি ব্লকের পরে একটা জায়গা আছে না, ফাঁকা জায়গা খুব দিয়ে। সুন্দর ওয়ান ওয়ে হ্যাঁ রোড হ্যাঁ। মিডলে। এখন তো ওই যে যেটা মেহেদি মার্টের দিকে গেছে, ওই রোডটা অনেক ফাঁকা ছিল। এখন তো ওই ভাই রোডে অনেক যে বিজি অনেকক্ষণ রোড। ঘুরলাম টুরলাম, প্র্যাকটিস করলাম। হ্যাঁ অনেক বিজি, হ্যাঁ। তো এর মধ্যে একদিন হচ্ছে অনিরুদ্ধকে ফোন দিলাম, এই কি অবস্থা, কয় আসো। কয় ভাই আপনি তো গাড়ি চালাতে পারেন না, আপনার সাথে ওঠা যাবে না। অনুরোধ না না তো আসো, সময় সমস্যা নাই, বসুন্ধরায় আমি শিখে থাকতো। গেছি। বসুন্ধরায় থাকে, হ্যাঁ। তো অনিরুদ্ধ আসলো, তো ওরে নিয়ে ঘুরলাম টুরলাম, ঝামেলা বাঁধলো হচ্ছে আমি একটা সেলফি দিছি। সেলফি দিয়ে ভাই ফেসবুকে ফোন তো লিখছি আপনি গাড়ি আমাকেও চালানো টালানো দিছিলেন, শিখে। কিন্তু আপনি তো ফোন আমাকেও দিছিলেন, আমি তো ভয় যাই নাই। ভয়, ও আচ্ছা, আপনি ভয় জানেন, তখন তো যার যার গাড়ি সবাই ফোন দিয়ে বেড়াচ্ছি। তো যাই হোক, পরে আম, অনিরুদ্ধ আসলো, ওরে নিয়ে ঘুরলাম টুরলাম, ছবিটা যখন ফেসবুকে দিছি তখন ঝামেলাটা বাজছে। আমি তো বলছি যে আমি গাড়ি চালাতে পারি না, একা একাই শিখতেছি। আসিফ ভাই আছে না আমাদের, ওই যে এম আসিফ রহমান, আমেরিকা হ্যাঁ, মাসিফ থাকে, আবার রহমান, হ্যাঁ মাঝে হ্যাঁ। তখন যে কই থাকে জানা যায় না আর কি, বিএইচএস এ মনে হয় এখন থাকে। হ্যাঁ বেসিসের কোনো একটা পদেও ছিলেন উনি, খুবই রিসেন্টলি, হ্যাঁ। হ্যাঁ। আমাদের এই সরকার পতনের আগে। তো উনি ফেসবুকে খুব ভালো করে ঝাড়ি দিল আমাকে, যে দেখো আসিফ, তুমি গাড়ি চালানো কঠিন কিছু না, এটা খুবই সোজা। কিন্তু এটা প্রপারলি তোমার শেখা উচিত যে গাড়ি চালানো পারে তার কাছ থেকে। কারণ গাড়ি কিন্তু একটা কিলিং মেশিন। তুমি তোমার একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু কারোর জীবনহানি হইতে পারে। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তোমার 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 এই জিনিসটা কোনোভাবে করা উচিত না। মানে খুবই উনি হার্ড করে কথা বললো, কিন্তু কথাটা খুবই লজিক্যাল ছিল। আমি ওনার কথাটা উনি খুব নিলাম। ভালো কথা বলছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কথাটা নিলাম, তখন ওই যে আপনাকে বললাম ভাই আপনার ইলিয়াস ভাইকে একটু ডাকেন না, ওনার সাথে আমি একটু দু একদিন ইয়া করি আর কি। সম্ভবত ইলিয়াস ভাই একদিন সময় দিল, আর আমাদের পলাশ ভাইয়ের অফিসের একজন ড্রাইভার ছিলেন, উনি হচ্ছে আমাকে 2 দিন মনে হয় সময় দিল আর কি, 300 ফিটে। এই হলো আমার গাড়ি চালানো শেখা। এই 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 হলো গাড়ি চালানো শেখা। তো সবাই এদিকে বলা বলি করতে শুরু করলো, আসিফ ভাই ইউটিউব দেখে আর বই পড়ে গাড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। এই, ঘটনা তো সত্যি ভাই। তা ইউটিউব দেখিনি তো ভাই, ইউটিউবের কথাটা সত্যি না। শুধু বই পড়েই হবে বা অন্যভাবেই হবে আর কি। বাট হ্যাঁ, ওইটা আর কি খুবই ক্রেজি একটা ছিল। আমি কাউকেই রেকমেন্ড করি না এটা কেউ করুক। কারণ আমি যখন জার্মানিতে যে ফর্মালি গাড়ি চালানো শিখলাম, আমি এখন বলতে পারি যে হ্যাঁ আমি গাড়ি চালাইতে পারি। কিন্তু সমস্যা আপনার তো হয়েছে কি, লাইসেন্স নিতে মনে হয় অনেক কষ্ট হয়েছে জার্মানিতে। হ্যাঁ অনেক কষ্ট হয়েছে, তারপরে 1500-1600 ইউরো খরচ গেছে। এখন কেউ 3500-4000 ইউরো নিচে কমপ্লিট করতে পারে না। এখন আরো অনেক কঠিন এবং অনেক এক্সপেন্সিভ। তবে এখন আমি যেটা রিলেট করতে পারি, অ্যাটলিস্ট এতটুকু শিখছি, কোনটা আমার আমি ডেইলি ভুল করি ভাই গাড়ি চালাতে। আমি ডেইলি ভুল করি, কিন্তু আমি ডেইলি আমি বুঝতে পারি যে আমি এটা ভুল করলাম। জার্মানরা গাড়ি চালানো শেখে পুরা রোবট স্টাইল। আপনি যতক্ষণ না পর্যন্ত রোবট হচ্ছেন, পুরোপুরি ইমোশনলেস রোবট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি লাইসেন্স পাবেন। এই জন্যই জার্মান আউটোবানে কোনো লিমিট নাই। আর টেক্সাসে যখন বেড়াতে গেছি, তখন হচ্ছে রাজু ভাইয়ের সাথে 200 কিলোমিটার ট্রাভেল করছি, আমি 4-5টা অ্যাক্সিডেন্ট দেখছি ভাই রাস্তার মোড়ে মোড়ে। হ্যাঁ হ্যাঁ। আমি জার্মানিতে নেদারল্যান্ড পর্যন্ত গেছি, এক ট্রিপে একটা অ্যাক্সিডেন্ট দেখছি। বাট আমি এই ইয়াতে আসছি, কি বলে হচ্ছে তুরস্ক আসছি, একটা অ্যাক্সিডেন্টও দেখিনি। এই 3000, তুরস্কের প্রায় তিন মানুষের হাজার ড্রাইভিং কিলোমিটার কিরকম এমনিতে? এখানেও খুব ক্রেজি ড্রাইভ করে, কিন্তু এখানে মানে বাংলাদেশের মতোই এরা ক্রেজি ড্রাইভ করে। বাট ডিফারেন্সটা হচ্ছে যে এরা অনেক স্পিডে ক্রেজি ড্রাইভ করে। ধরেন হচ্ছে আপনার সামনে দিয়ে কেউ ঢুকাই দিল, এটা তো ধরেন 30 কিলোমিটার স্পিডে বা 50 কিলোমিটার স্পিডে ঘটে নাই, এটা 130 কিলোমিটার হুম হুম। স্পিডে করছে। তো আমি বলবো যে ইন প্র্যাকটিক্যাল এরাই হয়তো বেশি ক্রেজি। এখানেও বেশ অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে ট্রাক অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। ও তাহলে তো বাংলাদেশ থেকে খুব একটা ডিফারেন্ট না এরা। হ্যাঁ আমি তবে এরা নিয়ম কানুন মানার হার বাংলাদেশ থেকে একটু বেশি, কিন্তু বাংলাদেশ থেকে ক্রেজি বেশি। ড্রাইভিং
করে বাংলাদেশের মতোই, তো কন্ট্রোলটা এদের বেশি, কারণ যেহেতু এরা সবসময় জোরে চালায় অভ্যস্ত, হয়তো ওরা ওটা একটা অভ্যস্ততা দিছে। কিন্তু বাংলাদেশে কেউ যদি চিটাগাং রোডে উঠে, সে জীবনের প্রথম জোরে চালাইতে পারে, তার তো মাওয়া রোডে উঠে মাথা ঠিক থাকে না, যার ফলে ওই রোড গুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এটা এই একটা জায়গায় কিছু সমস্যা ডিফারেন্সিয়েট অবশ্য, করা যেতে আমাদের পারে। রাস্তাঘাট বেশি ভালো না তো, মানে মানুষ একটু হ্যাঁ, ভালো রাস্তা পাইলেই হুঁশিয়ার হয়ে মাথাটা যায় আর ছিঁড়ে কি। যায় আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনাকে আহ, ধরেন এখন তো তুরস্কে থাকতেছেন, এমনিতে আপনার মানে একটা টিপিক্যাল দিন কিরকম, মানে কেমনে কাটে? একটা টিপিক্যাল দিন, আমি ফজরের সময় উঠি, নামাজ কালাম পড়ি। আম, মানে কিছু সময় দেখা যায় যে কিছুদিন এরকম যায় যে ফজরের সময় কাজে বসে যাই, আর কিছু সময় দেখা যায় যে বসি না, আরেকটা আরেকটা ঘুম দেই। বাট ইউজুয়ালি রোজার মধ্যে ছিল যে ঘুম পেড়ে উঠে তারপরে কাজ শুরু করা আর কি। এখন আবার পুরান রুটিনে ফেরত যেতে চাচ্ছি। ওঠার পরে আমি বসি, কম্পিউটার বসি। এখন যেখানে আসি, একটা আমেরিকান কোম্পানিতে আছি, ওখানে একটা টিমকে লিড দিচ্ছি। তো সেখানে ওদেরকে ওদের সাথে স্ট্যান্ড আপ হয় আমার আমার 12টার সময়। আর আমি ওদের টেস্ট মেস্ট করি, একটু দেখি দেখি কি করলো টললো, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা ইত্যাদি, এগুলো একটু দেখি, কারণ এখনো আমরা পুরোপুরি প্রসেসের মধ্যে আসতে পারিনি। অফিস করি, বাট অফিস করাটা স্ক্রাম অত কি ফর্মালি। স্ক্রাম কি শুরু করছেন ভাই? স্ক্রাম তো আমি ভালোবাসিনি, কিন্তু স্ক্রাম আমার ঘাড়ের উপরে চাপাই দিছে। আমার যে ম্যানেজার, সে আমার ঘাড়ে স্ক্রাম চাপাই দিছে। এখন কি আর বলবো, অনেক অনেক দিন ধরে ফুসলাচ্ছি যে ভাই কান বানে যাই, কিন্তু ওই সেনা প্রধানের মতো অবস্থা আর কি, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তো এখন স্ক্রাম না ফলো করে আর কি হবে। আবার অন দি আদার হ্যান্ড, এভাবে বলা যেতে পারে, ওই যে একটা স্ক্রামের একটা ইয়াতে গেছিলাম। স্ক্রাম না, ওইটা ছিল হচ্ছে মানে এই যে সফটওয়্যার সফটওয়্যার লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ম্যানেজমেন্টের উপরে একটা ইয়াতে গেছিলাম। তো ওখানে একজন স্ক্রাম মাস্টার আসছিল, তো সে প্রেজেন্টেশন নিয়ে বলতেছে যে আই নো মেনি কোম্পানিজ they have scrum because no they think they are following, okay, they claim they are following scrum because they have daily stand up. তো আমি এট সাম পয়েন্ট এভাবে বলতেই পারি যে হ্যাঁ, আমরা স্ক্রাম ফলো করতেছি বিকজ আমাদের ডেইলি স্ট্যান্ড আপ আছে। কারণ আসলে স্ক্রাম তো অনেক কঠিন, আমরা কেউই আসলে স্ক্রাম প্রপারলি ফলো করি না, অথবা আমাদের হ্যাঁ, ফলো করার প্রয়োজন পড়ে না। আমি আসলে না স্ক্রাম ওটা তো জাস্ট একটা প্র্যাকটিক্যাল। ফ্রেমওয়ার্ক, দেখা গেছে যে সব কোম্পানি মানে বেশিরভাগ একেবারে 99%ই হবে হয়তো যারা ফুল একেবারে এই ফ্রেমওয়ার্কটা ফলো করে না। হ্যাঁ, এবং এটা যৌক্তিকও না সবার জন্য, তো আসলে সবগুলো ফলো করা যৌক্তিকও না, যে ফান সেপার। ওইটাই আসলে। হ্যাঁ, তো এগুলো করার পরে মোটামুটি আমি হাফ ডে অফিস করি, এরপর দেখা যায় একটু বেড হই। তার মধ্যে আমার বাচ্চাকে আবার স্কুলে দিতে যেতে হয়। এখানে স্কুল হচ্ছে 22 কিলোমিটার দূরে, 18 কিলোমিটার দূরে, তো ওদেরকে নিয়ে আবার ড্রাইভ করে যেতে হয়, দিয়ে আসতে হয়, আবার এসে বসি। মাঝখানে গাড়ির মধ্যে মিটিং করতে থাকি, আই হ্যাড টু সে, বাট এভাবেই চলতে হচ্ছে দিনকাল, উপায় নাই। গাড়ির মধ্যে মিটিং করি, আবার দেখা যায় গাড়ি থামায় মিটিং করি। অ্যাটলিস্ট চলছে এই অবস্থা, কারণ একটা রিলিজের আগ মুহূর্তে আসি তো। তো তারপরে বাসায় আসি, আবার কাজ করি, 3টার দিকে ওদেরকে আবার নিয়ে আসি, স্কুল থেকে আবার নিয়ে আসি, নিয়ে আসার পর আবার কিছু কাজ করি। এখন বিকালের দিকে বেডটার হই একটু। এখানে বেডটা না হলে আমি নিজেই গাড়ি নিয়ে একটু বের হই। আপনি তো জানেনই যে বাইক নিয়ে হুদাহুদি ঘুরতে যাওয়ার একটা অভ্যাস আমার ছিল। মানে চা খাইতে যেতে হবে 300 ফিটে, এটা নিয়েও তো একটা মজার ঘটনা আছে। এক পুলিশ আমাকে ধরে তো অনেকক্ষণ ধরে চেক টেক করছে, এবং পুলিশ আমাকে বলছে যে সে শিওর আমি অ্যাডিক্টেড। তো বললাম তাহলে প্রমাণ করেন। অন্যদিকে মুখ ঘুরে বলে, প্রমাণ তো করতে পারতেছি না, পাচ্ছি না তো। সে আমাকে হা করে আবার জিহ্বা চেক করছে, গলা চেক করছে, আর কি কি করছে, আই ডোন্ট নো হাউ 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 হি এভালুয়েটস থিংস। বাট সে চেক করছে অনেক ভাবে, এবং সে শিওর আমি ইয়া। বললাম আপনার ইয়াটা কি, মানে প্রমাণটা কি, বা আপনি কেন এরকম ধারণা করেন? কারণ আমি তাকে বলছি আমি চা খাইতে 300 ফিট গেছি। 300 ফিট মানুষ চা খাইতে কেন যাবে? তো বললো আঙ্কেল আমি তো প্রতিদিন যাই। আমি আর পলাশ ভাই ছিলাম, আমি প্রতিদিন যাই 300 ফিটে চা খেতে, ওখানে একটু আড্ডা দিতে। চা তো এখানে আছে, 300 ফিটে কেন চা খেতে যেতে হবে? আমি 300 ফিটে অন্য কিছু খাইতে যাই। এই আর কি অবস্থা। তো যাই হোক, এখনো এই অভ্যাসটা আছে। আমি এই গাড়ি নিয়ে একটু এদিকে পাহাড়টা আর একটু ঘুরতে ঘুরতে যাই। আমার আশেপাশের মানে যে ইয়াটা ল্যান্ডস্কেপটা একটা অসাধারণ ল্যান্ডস্কেপ। আজকেও একটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট 2টা লেক দেখতে গেছিলাম, কারণ ওখানে মাছ ধরবো। আপনি চিন্তা করেন যে আমরা চিটাগাং গেলাম না, যাই হোক, ফয়েজ লেকে যে চারপাশে পাহাড়, মাঝখানে প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটা হ্রদ, তো অ্যামেজিং একটা পরিবেশ না? এরকম জিনিস এখানে, মানে আমার বাসা থেকে যেদিকে তাকাবেন ওদিকেই আছে। আমি এরকম একটা জায়গায় বসবাস করি। তো মন বাহ। টন খারাপ হলে ফুট করে ধরেন এই 20 মিনিট গাড়ি চালালে আপনি পাহাড়ের মাথায়, আপনি পাহাড়ের পাশে বসে ই করে, এমন প্রচুর সেফ। আপনি রাত 12টা 1টার দিকে বসে থাকলে আপনি কেউ কিছু বলবেন বা ডিস্টার্ব করবে না। তো এরকম দেখা যায় সময় টময় কাটে।
রাতের দিকে একটু আড্ডা টাড্ডা দেই বন্ধু বান্ধবের সাথে। পাশে একটা ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে আড্ডার টপিক থাকে আমাদের ম্যারিড লাইফে কত স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই নিয়ে কিছুক্ষণ হাসাহাসি চলে। তো আমরা আমরা হচ্ছে, এবং আমাদের এখানেও কিছু মজার মজার ঘটনা আছে, কারণ হচ্ছে আমি আসার আগ পর্যন্ত এখানে কেউ এভাবে আড্ডাবাজি করতো না। এখন আমি হলাম সবচেয়ে বেশি নাটার এক্সট্রোভার্ট। গুরু। হ্যাঁ, ইভেন ঢাকাতেও মনে হয় আমি সবচেয়ে এক্সট্রোভার্ট ছিলাম আমাদের গিক হাউসের ব্যাচের মধ্যে। আহ, আপনি ইন্ট্রোভার্ট, বাবর ভাই ইন্ট্রোভার্ট, ফিরোজ ইন্ট্রোভার্ট, আমাদের যে কি বলে, ওই যে ওই যে কিনো আপনার যে রুবিক্স কিউব মিলাইতো, এনাম মেজবানুর, ইনাম। ওটাও ইন্ট্রোভার্ট। আবার ওই যে পরে আরো কিছু কয়েকজন আসলো, ওরাও ইন্ট্রোভার্ট, ছোট ভাইগুলো আর কি। মানে ইট ওয়াজ ফুল অফ ইন্ট্রোভার্টস। আমি মনে হয় একমাত্র এক্সট্রোভার্ট ছিলাম যে ঠেলে ঠুলে সবাইকে বের করতাম আর কি। এখন এখানে আসার পরে আমি কয়েকদিন সবাইকে নিয়ে বসার পরে সবাই এখন মজা পেয়ে গেছে। তো এখন এটা নিয়ে ভাবিদের মধ্যে মিটিং চলতেছে যে আকচালারে হলোটা কি, সবার স্বামীগুলো ঘরে কেন থাকতেছে না। এখন আমার ওয়াইফ তো চুপ করে আছে, নাটের গুরুটা তো কে, এটা তো বুঝে গেছে। গতকালকে সবাই মিলে টানা 6 ঘন্টা ব্যাপী একটা মিটিং হয়েছে। এখন আমরা এদিকে চিন্তা 6 ঘন্টা ধরে হচ্ছে কি, মিটিংটা রাসেল ভাইয়ের বাসায়। তো এক কি পর্যায়ে, ভাবিদের মিটিং? হ্যাঁ ভাবিদের মিটিং, সবাই পোলাপান আচ্ছা। ব্যাক বক্সে নিয়ে গেছে, ওখানে সবাই বসছে, মিটিং গড়ায় গেছে রাতে, তারা রান্নাবাড়ি করে খাইছেও। তো রাসেল ভাই এখন ক্লাস নিবে, তার আর ফাউন্ডেশনের ক্লাস নিবে। তো রাসেল ভাই বলছে যে তোমরা যদি আমাকে একটু জায়গা দাও, আমি একটু টিয়া করি আর কি, ক্লাস ক্লাস নেই। তো ভাবি বলে দিছে দেখো তুমি ঘর থেকে বেরোয় গেলে ভালো হয়। তো রাসেল ভাই তো খুবই খুশি, এত বড় সুযোগ, ঘর থেকে বের করে দিচ্ছে। তো ওনারা এখানে একটা বাড়ি কিনছে। তো বাড়িটা হচ্ছে ওই যে রাসেল ভাই দেখেন মুরগির খামারের ছবি, ভিডিও টিডিও দেয় আর কি। একটা হ্যাঁ, হ্যাঁ। খামার বাড়ি টাইপের, ওখানে 3 রুমের একটা বাড়ি, আর সামনে হচ্ছে জমি, অনেক বড় জমি, বাগান টাগান আছে। তা আমি আর রাসেল ভাই ওখানে হচ্ছে চেয়ার টেবিল বসায়, আমার একটা এক্সট্রা মনিটর আছে, এটা বসায় টসায় ওখানে হচ্ছে একটা করছি, অফিস সেটআপের মতো করছি। উনি ঘর থেকে বেরোয় এসে ফোন দিল আমাকে যে মানে বাইরে এসে বেরোয় আসছে। আমি তাকে উদ্ধার করতে গেলাম ওখানে, ওখানে কিছুক্ষণ আড্ডা আড্ডা হইলো। তো আমরা এটাকে নতুন একটা আড্ডার স্থল বানাচ্ছি। তো খুবই দারুণ একটা সময় কাটতেছে আর কি, যে আমার ওয়াইফ বা অন্যান্য ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। আবার হচ্ছে আমরা ছেলেরা যারা হচ্ছে আগে থেকে পূর্ব পরিচিত, যেমন নওশাদ ভাই আছে এখানে, রাসেল ভাই আছে, আরাফাত ভাই আছে, ইভেন পারভেজ ভাই পর্যন্ত আছে। পারভেজ ভাই তো আমার নেইবার, উনিও কিন্তু একটু ইন্ট্রোভার্ট কেসের আর কি। ওনাকে ফোন দিয়ে দিয়ে দু একবার ডাক টাক দিলে সে দেখা যাচ্ছে ওই গ্রুপে উস্কানি দিয়ে একটা পোস্ট দিলে যে আমরা কত ভালো আড্ডা দিচ্ছি, সেও দেখা যায় থ্রাইভ ডেস্ক বন্ধ করে এসে দৌড়ায় চলে আসে আর কি। তো এইভাবে আর কি আমাদের দিনগুলো যাচ্ছে। আর আর হচ্ছে ছুটির দিন আমরা হচ্ছে এখানে কিছু ফার্মার্স মার্কেট আছে, ওখানে যাই, একসাথে বাজার ঘাট করি, গাড়ি নিয়ে যাই, এটা গাড়ি একটা ভালো বোঝাই। জিনিস। ধরেন বিদেশে তো মানুষ সব থেকে বেশি যেটা স্ট্রাগল করে যে মানুষ পায় না, পরিচিত মানুষ পায় এমানেশন না, রে, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে রেখে যায়। ওখানে যদি একটা কমিউনিটি তৈরি হয়ে যায় যেরকম ইয়েতে হয়েছে আর কি, এটা আসলে বিশাল ব্যাপার। রাইট তাহলে রাইট, হ্যাঁ খুবই আনএক্সপেক্টেডলি একটা মানে ভালো জিনিস পাওয়া যায় আর কি। হ্যাঁ। তো আচ্ছা ভাই, আরেকটা জিনিস, এইটা তো হচ্ছে এখন তো বললেন বর্তমান দিনের কথা। তো আপনি মানে এমনিতে ধরেন ফিউচার প্ল্যানে কি বিশ্বাসী, বা ফিউচার প্ল্যান কি করেন, আর করলে কতদিনের জন্য ফিউচার প্ল্যান করেন? আমি আহ, কিছুদিন আগেও মোটামুটি 3 বছর 4 বছর এরকম চিন্তা করতাম, ইন্টারভিউতে 5 বছরের কথা বলতাম। ওটা পছন্দ করে 5 বছরের প্ল্যানটা ওরা বেশি পছন্দ করে। বাট আমি আসলে কয়েক বছর সামনে পর্যন্ত দেখি আর কি। আম, যেটা আমি অ্যাটলিস্ট গত 7 বছর যে সময়টা জার্মানিতে ছিলাম, ওই সময়টাকে ওইভাবে এক্সিকিউট করছি, আলহামদুলিল্লাহ ওইভাবে এক্সিকিউট হয়েছে। এখনো ওইভাবেই একটা প্ল্যান করার চেষ্টা করতেছি যে আগামী সময়টা আমি কিভাবে কি করব। আহ, এখনো পুরো প্ল্যানটা কংক্রিট না, বাট ব্রেইনস্টর্মিং করতেছি। এরকম কোনো ধরেন গোল কি আছে যেটা ধরেন শেয়ার করার মতো, যে হ্যাঁ, এই আবার ঠিক গোলটা আমি অ্যাচিভ করতে চাই? গরুর খামার দিব। কিন্তু গরুর খামার নিয়ে রাসেল ভাই আমাকে আসলে অনেক করছে আর কি। আহ, কি বলে ওটাকে, ডিমোটিভেট করছে, কারণ সে মুরগির খামার দিছে, আমি নাকি মুরগিকে ঠিক মতো খাইতে দিতে যাচ্ছি না। তো মুরগিকেই যদি খেতে দিতে না পারি, গরুর খামার নিয়ে আমার ভবিষ্যৎ অন্ধকার। তো এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে আর একটু দায়িত্ববান কিভাবে হওয়া যায়। তো এই জন্য আজকে সকালবেলা আমি গাড়িতে করে এতগুলো বাসার মানে বেঁচে যাওয়া ভাত এবং পাউরুটি মুরগিকে দিয়ে আসছি, তাও যদি রাসেল ভাই একটু মোটিভেশন দেয়। বাট ফান পার্ট, আমি টেকের বাইরে অল্টারনেটিভ কিছু করার ব্যাপারে আহ, মানে ইন্টারেস্টেড আর কি। যে
বিকল্প একটা পেশার দিকে যাওয়া উচিত, বা একটা প্যাসিভ ইনকাম ব্যবস্থা। আমরা লাইফ টাইম চাকরি করতে পারবো না। এখন আমাদের অবশ্যই সেটা তো সবচেয়ে অবশ্যই, হ্যাঁ। পিক টাইমটা যাচ্ছে চাকরির, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, কিন্তু এটা তো লাইফ টাইম যাবে না। আমাদের হয়তো রিটায়ারমেন্টটা আর্লি হওয়া উচিত, এটা ইয়ার জন্য, কি বলে, আমাদের নেচার অফ জবের কারণে। এবং যেভাবে এখন প্রোগ্রেস হচ্ছে, আমরা কতদিন এই প্রোগ্রেসের সাথে তাল মিলায় চলতে পারবো সেটাও একটা প্রশ্ন। কারণ আমাদের একটা সময় ব্রেনটা একটু স্থবির হবে, আমরা হয়তো ম্যানেজার ট্যানেজারই করতেছি। প্রচুর স্ট্রেসফুল প্লাস প্রচুর হ্যাঁ, ব্রেন খরচ এবং করার প্রচুর জব তো এটা, স্ট্রেসফুল হ্যাঁ। জব। আমরা কিন্তু আসলে আমাদের জবটা যে সবসময় খুব ভালোবেসে করি তা না, কারণ এমন এমন সময় যায় যখন আমাদের আর ভালো লাগে না, যেমন আমার স্ট্রেসফুল টাইমটা এখন যাচ্ছে। তো তখন আমাদের মনে হয় যে বিকল্প একটা পেশা দরকার। তা আমি ওইদিকে বেশ কিছু জিনিস ঠিক করতেছি, এর মধ্যে এগ্রিকালচারের ব্যাপারগুলো একটু মাথায় আছে, কিন্তু আমি এগ্রিকালচারে খুবই দুর্বল। কিন্তু ফার্মিং এর ব্যাপারে আমি চিন্তা করতেছি, মানে গাছ টাছ না, কিন্তু ধরেন পশুপালন বা এগুলো নিয়ে চিন্তা করতেছি। আমি আসলে অভিজ্ঞতা সঞ্চয় করতেছি এটা। আহ, হয়তো শুনতে মনে হইতে পারে যে আমি গরু ছাগল গোসল করাবো বা ই করবো না, ওই স্কেলে না, একটু বড় স্কেলে, এবং কয়েকজন মিলে সেটা কিভাবে যায়। দেশে কি কিছু করার প্ল্যান আছে ভাই? দেশে কিছু করার প্ল্যান নাই, কারণ আমি দেশে কিছু করার ব্যাপারে আমি কনফিডেন্ট না। আমি দেশে অনেক কিছু করার চেষ্টা করছি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইয়াদের মাধ্যমে। কিন্তু আমি যেটা মনে করছি যে আমি আমি তো আসলে দীর্ঘদিন দেশের বাইরে থাকছি। ওই যে অনেকে বলে না যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, আমি না ওই ওই জায়গাটা থেকে চলে আসছি। আমি বাংলাদেশে চলতে গেলে যে আপনার যে সাইকোলজিটা দরকার, ধরেন আপনি একটা জমি কিনছেন, জমি ঠেলাঠেলি করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, ওখানে একটা খুঁটি গাড়ার জন্য আপনাকে ইয়ে করতে হবে। আমার অনেক ক্ষেত্রেই ক্যালিবার আছে, বাট আই হেট দিস কাইন্ড অফ থিংস। আমি বাংলাদেশে ইভেন আমার বাড়িটা যে আছে, এই বাড়িটাও আমি রাখতে খুব পছন্দ করি না আর কি। এখন ওটা আমার ভিটে বাড়ি, রাখতে হবে, ভাই ব্রাদার থাকে, আব্বা মা থাকে, কিন্তু আমি এই বুঝতে এই পারছি, জিনিসটা মানে পছন্দ করি বাংলাদেশে আসলে প্রপার্টি বা বিজনেস না। মানে করা একটা ঝামেলা, প্লাস করার পরে ওইটা আসলে দেখে রাখাটা বিশাল একটা চ্যালেঞ্জ। খুবই সমস্যা, হ্যাঁ। সেখানে আমি, নিচে না থাকলে আসলে খুব সমস্যা। হ্যাঁ, আপনি মাছ চাষ করবেন, আপনার মাছ সে বিষ দিয়ে মেরে দিয়ে যাবে। আপনি মানে একটা গাছ লাগাবেন, গাছটা কেটে দিয়ে যাবে, এর ফলে শত্রুতা হবে। মানে এটা এন্ডলেস একটা প্রবলেম আর কি। সো সো ফার আমি সেখানে করতে চাই যেখানে আইন আদালতের একটা সুবিধা আছে। ধরেন কথার কথা বলি, রাসেল ভাই যেখানে মুরগি পালতেছে, ওখানে মুরগিগুলো কিন্তু ওপেন প্লেসে থাকে। ওনার ওখানে যে হ্যাঁ, বাসাটা আছে বেসিক্যালি সেখানে, সেটার মধ্যে আমি কম্পিউটার ইকুইপমেন্টস রেখে আসছি। আমি দরজাটা তালা দিতে পারিনি, দরজাটা খোলাই আছে, একটা পিনও চুরি হয় নাই, কিছুই চুরি হয় নাই, সেটা সবকিছু এভাবে আছে। তো এটা হচ্ছে আমাকে বুঝ দেয় যে হ্যাঁ, এখানে বিজনেস তুমি করতে পারো। তো আমি এখানে শেখার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি আমাকে কি অপরচুনিটি আছে। তবে আমি ওই ডাইরেকশনে যেতে চাই, একটা প্যাসিভ ইনকামের ডাইরেকশনে যেতে চাই। আহ, কারণ আমার জব আর কতদিন থাকবে, কতদিন করতে পারবো, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। মেবি অ্যানাদার 10 ইয়ার্স। আচ্ছা ভাই, তাহলে এখন একটা মজার কাজ করি, হ্যাঁ। আমার এখানে অনেক ছোট ছোট কোশ্চেন আছে যেটা আমি সব গেস্টদেরকেই করি। তো র্যাপিড ফায়ার কোশ্চেন আর কি। তো এগুলার আহ, আপনি জাস্ট আপনার মতো করে অ্যান্সার দিন, হ্যাঁ। ধরেন আপনার আহ, টাকা পয়সা বা রিসোর্স কোনো ইস্যু না, আপনার আনলিমিটেড টাকা পয়সা বা রিসোর্স আছে, সেক্ষেত্রে আপনি কি করতেন? মানে অ্যাজ এ প্যাশন, শুধু একবারে পিওর প্যাশন থেকে কি করতেন? ফার্মিংই করতেন? এর কয়েকটা কারণ আছে। আমি আমি একটা কারণই বলি, আমি খুব অল্প শেষ করবো, বেশি বলবো না। আমি যে কোম্পানিতে চাকরি করতাম, আকিলিউস জিএমবিয়া, এটা একটা সুইডিশ কোম্পানি ছিল। ওদের যে ওয়েলকাম টু আকিলিউস যে প্রোগ্রামটা একজন জয়েন করলে হয়, এটা 6 দিন ব্যাপী হয়। ওরা ওখানে ওদের বিজনেস স্ট্র্যাটেজি গুলো বলে। ওরা অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দেয়, কিন্তু ওরা কমার্শিয়াল প্রপার্টি কেনে না। ওদের বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে এক লাইনে শেষ, যে মানুষ যে জিনিসটার উপরে কমপ্লিটলি নির্ভরশীল, ওরা শুধু সেটা নিয়ে বিজনেস করবে। প্রফিট কম, বেশি, কি বলে হচ্ছে আপনার স্ট্যাবিলিটি বেশি। দেশ যুদ্ধ হয়ে ধ্বংস না হলে এই ধরনের বিজনেস কোনোদিন শেষ হয় না, খুবই স্টেবল বিজনেস। এই কোম্পানিটার বাহ। বিজনেস স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লাগে। এবং এবং বিল গেটস, তারপরে হচ্ছে মার্ক জুকারবার্গ, এরা দেখেন কিন্তু ওরা ফার্মিং এর দিকে যাচ্ছে। যদিও ওদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার কাছে মনে হয় যে ফুড নিয়ে বিজনেস করাটা খুব ইন্টারেস্টিং একটা বিজনেস। মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, সোসাইটিতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আবার আপনার একটা ফেয়ার শেয়ারও থাকবে। হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা কোথায় যেন একটা নিউজ রিপোর্ট দেখতেছিলাম যে আমেরিকার সব থেকে বড় ফার্মার হচ্ছে বিল গেটস। মানে তার যে পরিমাণ হ্যাঁ, হ্যাঁ, ফার্মল্যান্ড আছে অন্য কারো নাই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা সেকেন্ড জিনিস, কোশ্চেন। আরেকটা ও জিনিস সরি। পাশাপাশি করতাম, সেটা হ্যাঁ। হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। এটা আমার পছন্দের একটা জিনিস, কারণ আমাকে সবকিছু তো, কিছু তো টাকা পাঠানোর উপায় রাখতে হবে। মানে দুইটা আমি কম্বাইনলি করতে চাইতাম।
আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ভাই, যেহেতু আপনি প্রচুর বই পড়ছেন, আহ, এমন কোন বই কি আছে যেটা আপনার মনে হয় আপনার লাইফে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে, বা আপনি যদি কাউকে রিকমেন্ড করেন তাহলে বলবেন অ্যাটলিস্ট 2টা বই পড়লো, এইটা একটা যেন পড়ে? আসলে আমার ক্যারিয়ারের যে জায়গাতে আসছি এখানে আসলে কোনো বইয়ের অবদান ওভাবে নাই, কিন্তু আমার অবশ্যই কিছু বই যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি তো জানেন আমি যুদ্ধ বিগ্রহের বইটা একটু বেশি পড়তাম। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট একটা বই আছে, যে বই লেখার জন্য হিটলারের বয়সে সুইজারল্যান্ড পালাই গেছিল, এরিক মারিয়া এটা ওটা রেমার্কের বই মুভিও ভাই। আছে না? থাকতে পারে, আমি মুভিটা জানি না, তবে এই মুভি বই, আছে। এই বইটাতে যে ইমোশনাল টাচটা আমি পাইছি এটা মুভিতে কোনোদিন আর পাওয়া সম্ভব না, এটা ক্রিস্টোফার নোলান বানালেও সম্ভব না। কারণ বইতে বইয়ের ফিলটা আসলে ইয়া হয়ে গেছে। আরেকটা হচ্ছে থ্রি কমরেডস। এই দুইটা বই আমার খুবই প্রিয় দুইটাই তো বলতে সেকেন্ড গেলে। ওয়ার্ল্ড ওয়ারের। হ্যাঁ, না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের উপরে না, আচ্ছা। দুটোই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। হ্যাঁ, ও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আচ্ছা। ভয়াবহতা সম্পর্কে বইটা লিখছিল আর কি। এই দুটো বই আমার কাছে স্ট্রাগল, যে যে স্ট্রাগলটা সেটা সম্পর্কে ইয়া করছিল। যেমন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের কাহিনী ছিল, ওরা 18 জন বন্ধু যুদ্ধে যায় এবং শেষ পর্যন্ত একজন বেঁচে থাকে। এই আর কি তার জীবনের স্ট্রাগলটা নিয়ে আর কি বই। তো এটার সাথে আমার আসলে আমার স্ট্রাগলের খুব মানে রিলেট নাই, কিন্তু আমি এটা বলতে পারি ওখানকার যে ইমোশনাল যে ওখানে যে মানে কষ্টটা আমি পাইছি, সেটা আমাকে যেভাবে শক্তি দিছে। এখন সেম ঘটনা আমার লাইফে যদি আজকে ঘটে, ওই বইটা পড়ার কারণে হয়তো আমি এটাকে বেটার হ্যান্ডেল করতে পারবো। সো মানে কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করার ব্যাপারে বইটার অবদান আছে, প্যাসিভ ভাবে বলা যেতে পারে, কিন্তু মেবি নট ডাইরেক্টলি আমি আপনাকে রেফার করতে পারবো যেটা আমার ক্যারিয়ারের জন্য ইয়া হয়েছে। আমার এখানে অনেকগুলো বই আছে যেগুলো আমি ওই ও আচ্ছা, আরেকটা বই অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, যেটা হচ্ছে যে একটা একটা মেয়েকে যে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটার নাম, নেদারল্যান্ডে নামটা বাড়ি ছিল। ভুলে গেলাম। হ্যাঁ, অ্যানা ফ্র্যাঙ্ক। হ্যাঁ, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, ডায়েরি অফ রাইট। অ্যানা ফ্র্যাঙ্ক। হ্যাঁ, এই বইটাও হ্যাঁ আমার হ্যাঁ। আমাকে খুব ছুঁয়ে গেছিল আর কি, কারণ ওর চাইল্ডহুডের সাথে এটা তো আমার সেকেন্ড ওয়ার্ল্ড চাইল্ডহুড ওয়ারের। ট্রমার কিছু মিল আছে। আমার কিছু চাইল্ডহুড ট্রমা আছে, মিল আছে কিন্তু ডিফারেন্ট ওয়েতে। ও হয়তো নাৎসিদের দ্বারা অত্যাচারিত ছিল, আমি ধরেন অন্য কারোর দ্বারা হিউমিলেটেড হয়েছি বা ইয়া হয়েছে, আমাদের সামাজিক পরিস্থিতির কারণে ওদিকে আমি যাচ্ছি না। বাট ওইটার সাথে আমি কিছু রিলেট করতে পারি। তো আমার মনে হয় এই বইগুলো আসলে সবার জন্য ইয়া হইতে পারে আর কি। তো যারা এই পডকাস্টটা শুনতেছেন, আসিফ ভাইয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি। উনি মোটামুটি মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এনসাইক্লোপিডিয়ার মতো। উনি প্রথম আহ, ওয়ার্ল্ড ওয়ারের জন্য অতটা না, দ্বিতীয়টা একটু জানি, প্রথমটা অতটা না। মানে এমন একটা অবস্থা যে আমরা ধরেন একটা র্যান্ডম জিনিস নিয়ে কথা বলতেছি, ধরেন বসে বসে পাউরুটি খাচ্ছি, খাতে হ্যাঁ, খাইতে খাইতে আসিফ ভাই হঠাৎ করে পাউরুটিটার দিকে তাকায় বলবে, জানেন ভাই, 1945 সালে এরকম জার্মানির একটা লোক, মানে এই যে শুরু হয়ে গেল শুরু হয়ে সেকেন্ড গেল। ওয়ার্ল্ড ওয়ারের একটা কাহিনী। মানে এইরকম যে কতবার হইছে, এবং ওনার কাছ থেকে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে পরিমাণ হিস্টোরি শুনছি, আমার মনে হয় আমি মুভিতে, টিভিতে বা অন্য কোনো মিডিয়াম থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে এত কিছু জানি না যতটুকু আসিফ ভাইয়ের কাছ থেকে জানতে পারছি। উনি আরো একটা মজার বিষয় বলি, জার্মানিতে আসার পরে বুঝতেই পারছেন এটা রিলেভেন্ট, ভেরি রিলেভেন্ট। এখানে তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাটা অনেকটাই টেপ। এখানেও আমি জার্মানদের সাথে বসে এই টপিক নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি। কেন জানি এটা নর্মালাইজ হয়ে গেছে অনেকজনের সাথে, অনেকে খুব অপছন্দ করছে, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়ে চলে গেছে। আর এই আর কি, এটা নিয়ে অনেক প্যাশন ছিল এক সময় আর কি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরেন আপনাকে যদি কেউ টাইম মেশিন দেয়, দিয়ে বলে যে আপনি যে ধরেন আপনার লাইফে যে কোনো একটা টাইমে যাইতে পারবেন হ্যাঁ, অতীতে, তাহলে আপনি আপনার কোন বয়সের আহ, মানে আপনার কোন বয়সে যাইতেন, এবং আপনার ওই ওই বয়সের সেলফের সাথে দেখা হইলে আপনি তাকে কি বলতেন? আমি সম্ভবত এখন বলবো গিক হাউসের টাইমটাতেই যাব। তার আগের টাইম গুলোতে কিছু অনেক পসিবিলিটি থাকলে অনেক সমস্যাও ছিল। গিক হাউসের টাইমে ওই যে আমার বস বলতো আর কি, যে আমি আসলে পুরান দিনে ফেরত যেতে চাই না। তার কারণ হচ্ছে যে আমার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এখন আছে, এইটাকে ত্যাগ করে আমি কোথাও যেতে চাই না। বাট হ্যাঁ, আমি যদি আপনার ওই গিক হাউসের টাইমটা আরেকবার যাইতে চাইতাম, অনেস্টলি বলি আরাম ভাই, আপনি যখন হচ্ছে ঘর আটকা দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখতেন, তখন আমি ঘরের বাইরে বসে আমি ওয়ার্ডপ্রেসে কোড করতাম কয়টা পয়সার জন্য। আপনার ওটা ছিল ইনভেস্টমেন্ট, আর আমি আসলে আমার ইনভেস্টমেন্ট তখন ক্যাশ করতে শুরু করছি। বাট আমার ইনভেস্টমেন্টটা যদি আমি আর একটু বেশি করতে পারতাম, তাহলে আমি আজকে বেশি ক্যাশ করতে পারতাম। রাজু ভাই আমাকে একটা কথা বলছিল যে আসিফ, তুমি যদি আজকে 1 টাকা ইনকাম ছেড়ে দাও, 1 বছর পরে তুমি 10 টাকা ইনকাম করতে পারবে। আর আমি আসলে 1 টাকা ইনকাম ছেড়ে দিতে ওভাবে পারি নাই।
মোটামুটি মাঝামাঝি, যে আমি এটাও ছাড়বো না ওটাও ছাড়বো না। তো এটার ফলে কিছুটা হয়েছে, আমার মনে হয় ওই টাইমটা আমার স্টাডিতে আরো ইনভেস্ট করা প্রয়োজন ছিল, তাহলে আমার আজকের গ্রোথটা অনেক বেটার হতো। আমি ওই টাইমটাতে যেতে চাবো, কারণ তখন আমার পার্শিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডম ছিল, আমাকে কারোর কাছে হাত পাততে হইতো না, আমার কাছে মোটামুটি পয়সা ছিল চলার মতো। কিন্তু তখন আমার কাছে সময় ছিল। সময়টা যদি আমি আহ, পুরাপুরি এভাবে ফেসবুকিং করে আর আড্ডা দিয়ে, মানে যে সময়টা আমি এদিকে কাটাইছি, একটা বড় সময় কাটাইছি, এটা না করে যদি আমি ধরেন আপনার সাথে যদি জাভাস্ক্রিপ্ট শিখতাম, বা আপনার সাথে বসে আমি কোনো একটা টেকনোলজি নিয়েই পড়ে থাকতাম, বা আপনার মতো ফলো করতাম আপনি যেটা করতেন, তাহলে আম, তাহলে আমার মনে হয় যে অনেক ব্রাইট একটা ফিউচার, আরো আরো ব্রাইট হইতে পারতো। তো এটা আমি মিস করি। আপনার ওই আপনাকে একদিন কোশ্চেনও করছিলাম আমি, মানে পয়েন্ট টু বি নোটেড, যে আমি কিন্তু আপনাকে একজন আইডল হিসেবে মনে করি। আপনি আমার লাইফে তো অনেক আপনার মেন্টর ছিলেন, আমাকে অনেক জায়গাতে ইনফ্লুয়েন্স করছেন, এবং আপনার ওই জিনিসটা, ওই অ্যান্সারটা আমি কখনো ভুলিনি। আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি সারাদিন যেগুলো নিয়ে পড়ে থাকেন এদিকে টাকা আসবে? কারণ আমি চাইতাম যে আপনার যেহেতু মেধা আছে অনেক ভালো, কারণ আমার যখন পিএইচপি তে প্রবলেম হতো আপনি আমাকে সলিউশন দিতেন। তো আই নো ইউ নো পিএইচপি, তো ওয়াই নট ইউ আর কোডিং হিয়ার? আপনি কেন ঘরের মধ্যে অন্যটা নিয়ে পড়ে আছেন? কিন্তু আপনি ফিউচার দেখছেন জাভাস্ক্রিপ্টে এবং মনে করছেন যে ওইটা বেশি ভালো হবে। তখন আমি যখন আপনাকে বলতাম যে আপনি এগুলো নিয়ে পড়ে থাকেন কেন, আপনি এখানে কাজ করলেও তো অনেক টাকা কামাইতে পারেন, আপনি বলতেন আমি টাকা তো যখন তখন কামাইতেই পারি, চাকরিতে ঢুকতেই পারি। আমার কাছে এগুলো না প্রথম প্রথম মনে হইতো যে আপনি এগুলো হয়তো একটু বাড়ায় বাড়ায় বলেন আর কি, চাকরিতে ঢোকা এত সহজ নাকি, বা একটা জায়গাতে ক্যারিয়ার সেট করা সহজ নাকি? হ্যাঁ, সেটা কঠিন অবশ্যই, সহজ না, কিন্তু আপনি ওই জায়গাটা এখন স্টার্ট করতে চাচ্ছেন না, কারণ আপনি আরো গেইন করতে চাচ্ছেন, তারপরে যুদ্ধে নামবেন। সো ইট ওয়াজ ভেরি ওয়াইজ ডিসিশন। আমি যদি তখন অ্যাটলিস্ট হাফ ফলো করতাম, যে হাফ কাজ করব আর হাফ হচ্ছে স্টাডি করব, তাহলে আমার অনেক ভালো হইতো। আমি ওই সময়টাতে যেতে চাবো, কারণ তখন আমার পার্শিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডম ছিল, লাইফে আমার উপর ছড়ি ঘোরানোর কেউ ছিল না। আমার ফুল ফ্রিডম টাইমে আমি যদি থাকতে চাই, দ্যাট ওয়াজ সো ইজি। আই থিঙ্ক এটা আমি চাবো আর কি। হ্যাঁ ভাই, গিক হাউসটা আসলে খুবই অসাধারণ একটা জায়গা ছিল। আর ওইটা প্রচুর ধরেন মানুষ ওখানে এটা নিয়ে ইয়া করতো আর কি। যারা আসছে, এবং গিক হ্যাঁ, হাউসে ইভেন যারা গেস্ট হিসেবেও আসছে, ধরেন দুই একদিন থাকছে, এমনও গেস্ট ছিল, নাম না বলি, আসছে এবং এসে যাওয়ার কোনো নাম নেই, পড়ে আছে দিনের পর দিন। আই রিমেম্বার। তো তো যারাই আসছে, এটা একটা মজার বিষয় যে প্রত্যেকের লাইফে বেশ বড় একটা ইম্প্যাক্ট ফেলছে গিক হাউস, এবং বেশিরভাগ সময় পজিটিভ ইম্প্যাক্ট সেটা। পজিটিভ ইম্প্যাক্ট। দেখা গেছে যে কাউকে ইন্সপায়ার করছে, কারো হয়তো দেখা গেছে নিজেকে আন্ডার এস্টিমেট করতো। আহ, মানে 99% একজন দুইজন আছে যাদেরকে গিক হাউসে ইম্প্যাক্ট করতে পারি নাই। তো সেটাতে আমি যাচ্ছি যে আসিফ ভাই, গিক হাউস থেকে আর কি মনে হলো যে আসিফ ভাইকে আমি যে কারণে প্রচুর অ্যাপ্রিসিয়েট করি এবং মনে মনে প্রচন্ড সম্মান করি, সেটা হচ্ছে উনি একেবারে আনসলিসিটেড ভাবে এবং মানে একেবারে স্বার্থ ছাড়া অনেক মানুষকে হেল্প করছে, মানে অনেক মানুষের জীবন পাল্টায় দিছে একেবারে। এই বদ দেখা যেত অভ্যাসগুলো তো আপনারাই তৈরি করছেন, বা ভালো অভ্যাস যেভাবেই বলি। উনি মানে আমি এমনও দেখছি যে হয়তো উনি যাকে হেল্প করার চেষ্টা করতেছে সে হেল্পটা নিতে চাচ্ছে না, আসিফ ভাই জোর করে হেল্প করবে, ভাই হেল্প নিবি না কেন তুই? হেল্প নিবি না বল কেন? তো এই জিনিসটার কারণে ওনাকে মানে আমি পার্সোনালি প্রচন্ড রকম সম্মান করি। উনার যেটা দরকার নাই উনি এমন হয়েছে যে মানুষ বিরক্ত হয়েছে যে কি ভাই এই লোকটা এমন করে কেন আমার সাথে, বাট আসিফ ভাই মানুষের পিছনে লেগে থাকছে, এবং সেটা একজন দুইজন না, অসংখ্য মানুষের লাইফ আসিফ ভাই পাল্টায় দিছে। উনি এটা হয়তো ওইভাবে অ্যাডমিটও করবে না, অনেক স্টোরি আছে যেটা উনি বলবেও না, যে উনার একটা কথায়, উনার উনার একটা ছোট্ট একটা কাজে হয়তো মানুষের জীবন পাল্টায় গেছে। উনি আহ, এমনও হয়েছে মানুষকে বলছে যে ঠিক আছে, তুমি যদি ইনকাম না করতে পারো আমি তোমাকে বসে খাওয়াবো, বাট তুমি তোমার লাইফ ইমপ্রুভ করতে হবে। তো এরকম অনেকগুলো ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো আমি কাছের থেকে দেখছি। তো আহ, এই জন্য উনাকে আমি ভাই, কখনো হয়তো আপনাকে বলি না এটা, বাট অন রেকর্ডেই বলতেছি, আমি আপনাকে ভাই প্রচন্ড রকম সম্মান করি, এবং অ্যাজ এ ব্রাদার আমি আপনাকে প্রচন্ড রকম ভালোবাসি। এই একটা মাত্র কারণে, কারণ আপনি ভাই আনসলিসিটেড ভাবে অনেক মানুষকে হেল্প করছেন। তো আহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের পডকাস্টের। আপনি যদি ভাই আমাদের দর্শকের থেকে হয়তো শ্রোতা বেশি হবে, কারণ যেহেতু এটা পডকাস্ট, তা আমাদের শ্রোতাদের ভিতরে যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন ভাই, একটা একটা বা দুইটা সেন্টেন্স। কোন বিষয়ে বলবো? ক্যারিয়ার নিয়ে?
এনিথিং ভাই, আচ্ছা, এনিথিং। আমি ক্যারিয়ার মানে ক্যারিয়ার নিয়ে বা যেটা এখন সবসময় টেকনোলজি নিয়ে কথা বলতে এখন অত স্বাচ্ছন্দ্য বোধ করি না, একটু জেনারেল ইয়া থেকে বলি। আমার কাছে মনে হয়েছে যে যে কোনো একটা জিনিস নিয়ে লেগে থাকাটা অনেক দরকারি আর কি। এবং অবশ্যই মানে এখন আমি ধরেন এমন একটা পেশা নিয়ে চিন্তা করতেছি যেটার অত ভালো অ্যাপ্লিকেশন নাই, সেটা আবার সমস্যা। আমার মনে হয় এটা পেশা সিলেকশনের ব্যাপারে একটু ক্রিয়েটিভ হওয়া উচিত। আগে মানুষজন মানে গণহারে ট্রিপলিতে ভর্তি হয়েছে, এখন সিএসসি তে ভর্তি হচ্ছে, কিন্তু তারা আসলে কেউই এই পেশাটাকে বা ডিগ্রিটাকে ওন করে না। তারা আসলে জিনিসগুলোকে ভালোবেসে যায় না। আবার বহু লোক আছে যারা হচ্ছে এসব ডিগ্রি ডিগ্রি নাই, কিন্তু তারা জীবনে কিন্তু হচ্ছে এই বিদ্যাটাকে অনেক পছন্দ করার জন্য তারা অনেক ভালো করছে। এর উদাহরণ তো আমাদের টেক কমিউনিটিতে কম নাই। আমাদের রাজু ভাইয়ের কথাই যদি বলি, সে এখন উনি কিন্তু এখন আইবিএম এর সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, অথচ তার একটা সিএসসি ডিগ্রি নাই, সে পড়ছে বিবিএ এমবিএ। তো এটা অ্যামেজিং একটা ইয়ে আর কি, ব্যাপার আর কি। তো আসলে আমার মনে হয় যে দেশে এখন যে হারে বেকারত্ব, আমাদের এখন একটা চাকরির চিন্তা না করে একটু প্যাশন নিয়ে যে কোনো কিছু করার চিন্তা আসলে করা উচিত। আমাদের এই সময়টা মনে হয় আসছে। আমি চাইনিজ, ভিয়েতনামিজ, জাপানিজ মডেল যেটা ছিল আর কি, যে সবকিছু পলিটেকনিক বা টেকনিক্যাল শিক্ষা বানাই দিয়ে সবাইকে হচ্ছে ছোট ছোট আর কি ইঞ্জিনিয়ার বানায় ফেললো তারা, এবং তারা কিন্তু ওখান থেকে উন্নতি করলো। এই মডেলটা প্রথম করছিল জাপান, যে বিদেশি মেধাগুলোকে ফিরিয়ে নিয়ে আসো, তারপর দেশে ছোট ছোট কুটির শিল্প টাইপের তৈরি করো। প্রথমে জাপান সফল হলো, তারপরে মাও সেতুং মনে হয় জাপানে যে সেই মডেলটা চায়নাতে নিয়ে আসলো। চায়না থেকে দেখে ভিয়েতনামে এটা কপি হলো, এখন কপি যারা করতেছে এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া এই কাজটা করতেছে আর কি। এখন যেহেতু এটা একটা মানে সরকারি উদ্যোগ, তারা যদি এখন ফিরে না নিয়ে আসে আমাদের কিছু করার নাই। আমরা যেটা করতে পারি, নিজেদের চেষ্টায় এই কম্পিউটার সায়েন্সে যাদের আগ্রহ আছে অ্যাটলিস্ট তারা যদি প্যাশন নিয়ে এই জায়গাটাতে সময় দেয়, তারাই টিকতে পারবে, আর কেউ পারবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, যে এখন প্রতিযোগিতার মধ্যেও কেন এটা পসিবল। আসুনা ফাউন্ডেশনে আমি কিছুদিন ক্লাস নিছি, পরে তাদের ওখানে আবাসিক একটা ইয়া হয়েছে, 3 মাসের কোর্স। শাহেদ আমি ওদের রহমতুল্লাহর যে ইয়াটা, হ্যাঁ হ্যাঁ আমি বলছি তিন ফাউন্ডেশনটা। মাসের কোর্সে ভাই কিচ্ছু হবে না। আমি এটা বলছি। 30 জন, 40 জন, 42 জন স্টুডেন্ট, তার মধ্যে 8 জন চাকরি পাইছে ডে ওয়ান। এই এই এর মধ্যে যারা চাকরি পাইছে মোস্টলি তাদের কম্পিউটারের কোনো অ্যাক্সেস ছিল না বিফোর মানে অ্যাডমিটিং হিয়ার। এর মধ্যে একটা ছেলে আছে, দুইজন আছে যারা পারস্পরিক এখানে চাকরি চাকরি পাইছে। তো কেউ যদি 3 মাসের কোর্স করে, 3 মাসের যদি হচ্ছে এই জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, রিয়াক্ট এগুলো নিয়ে কোর্স করে যদি কেউ চাকরি পাইতে পারে, হোয়াট ইজ ইউর এক্সকিউজ? সো আমার মনে হয় যে প্যাশন নিয়ে থাকা উচিত। আর নাইলে ভাই বাদ দিয়ে দেন, অন্য জায়গায় কৃষি খামার করেন, অন্য কিছু করেন। সময় খুবই কঠিন, আমরা নিজেরাই চাকরি বাকরি নিয়ে বহুত টেনশনে আছি। অযথা এখানে এসে নিজেদেরও সময় নষ্ট করেন না, কারণ পরিস্থিতি সামনে খুবই খারাপ। এআইটিআই দিয়ে এখন পরিস্থিতি খুবই জগা খিচুড়ি। এই হলো আমার পরামর্শ আর কি। রিয়েল প্যাশন থাকলে আসেন, নাহলে আইসেন না। এটা ভাই খুবই ভালো পরামর্শ ছিল। আপনার তো মতামতটা বলেন, আমি যেটা বলছি এটার এগেইনস্টে আমি আপনার মতামতটা শুনতে একটু না আগ্রহী। ভাই, আমি আপনার সাথে একবারে একমত। মানে প্যাশন ছাড়া আসলে আসলে সম্ভব না। মানে ডেফিনেটলি টাকা পয়সা আছে, আহ, টাকা পয়সা মানে হয়েছে কি, মানুষ মনে করে যে এই পেশায় টাকা আছে ওই পেশায় টাকা নেই। দুনিয়ার সব জায়গাতেই টাকা আছে। এটা আপনি জাস্ট জাস্ট প্যাশন দিয়ে যদি ভালো কাজ করেন, এমনও আছে লোকজন যারা শুধু ঝালমুড়ি বানায়, এবং তার ঝালমুড়ি এত ভালো সে প্যাশন নিয়ে বানায়, দেখে দেখা গেছে যে এটাই তাকে মানে তার তার রিজিকের ব্যবস্থা করে দিছে এখান থেকে। তো বাংলাদেশে এরকম উদাহরণ অনেক আছে, কলিজা সিঙ্গারা, ঝালমুড়ি, একটু হ্যাঁ, ডিফারেন্ট। মানে প্রত্যেকটা প্রত্যেকটা পেশাতেই ভাই, মানে হালাল প্রত্যেকটা পেশাতেই আহ, ইয়া আছে, মানে বরকত আছে যদি আসলে ওইভাবে ইয়ে করে মানুষ প্যাশন নিয়ে কাজ করে আর কি। তো আসিফ ভাই, আমরা মানে আমাদের পডকাস্ট আমার মনে হচ্ছে যে আপনার সাথে আরো অনেকক্ষণ কথা বলি, কিন্তু হয়ে অলরেডি গেছে, এক আবার ঘন্টা ইনশাল্লাহ কথা হবে। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনার আবার নিয়ে আসতে হবে, আপনি খামার করেন, খামার করার পরে একটা ছাগল কুলে নিয়ে বসবেন, আবার আর একটা ইয়া হবে, পডকাস্ট হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ। যারা আরো এরকম বিভিন্ন মানুষের স্টোরি শুনতে চান, তারা নিচে কমেন্ট করে জানান আপনাদের নিজের কোনো যদি ভালো স্টোরি থাকে, ইন্টারেস্টিং স্টোরি যেটা মানুষের সাথে শেয়ার করতে চান, সেটাও কমেন্ট করে জানান। আর আমাকে যদি ইন্সপায়ার করতে চান নতুন নতুন পর্ব আনতে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর শেয়ার করেন সবার সাথে যদি মনে হয় যে আসিফ ভাইয়ের স্টোরি অন্যদের জীবনে ইম্প্যাক্ট ফেলবে। আহ, আর নেক্সট পর্বে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসিফ ভাই, আপনি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে যদি এই পডকাস্টটা শেষ করেন।
সবাই তুরস্কে বেড়াতে এসেন। এখানে আমরা খুবই এক্সপেক্ট করি যে বাংলাদেশি ভাই ব্রাদাররা আসবে, বেড়াতে আসবে, তাদের সাথে কিছুদিন ঘোরাঘুরি করা যাবে আর কি। খুব সুন্দর ভিসা এখানে দিল তো পরিবেশ। আমিও আসতাম ভাই। হ্যাঁ, ভিসা পাইলে তো আমিও আসতাম। ভিসা অ্যাপ্লাই করতে হয়, ভিসা পেতে অ্যাপ্লাই না করলে তো পাওয়া যায় না। ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আবার ঠিক ইনশাল্লাহ আছে, কথা হবে। আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ। সালাম আলাইকুম।